আমার একার জন্য না, সবার জন্য টেক্সটটা থাকলো। ওকে, আমাদের সাথে যুক্ত হচ্ছে নুসহাত। তিনি বরিশালে থাকেন। আহ, তিনি অ্যাডমিশন পরীক্ষা দেবেন এবার, এবং মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। নুসহাত, আপনি অনেক বড় হয়ে গেছেন, এইচএসসির গন্ডি পেরিয়েছেন। বাহ, ভালোই তো। ওকে, আমাদের সাথে উনি ডক্টর আলমাসুর রহমান, যিনি আহ, আমাদের সাথে আজকে স্পিকার হিসেবে আছেন ডক্টর আলমাসুর রহমান, যিনি আমার বাংলাদেশের নানা প্রান্তে ছুটে বেড়ান এই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবার জন্য। মানুষটি আজকে আমাদের সাথে এই লাল সবুজ সোসাইটির আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আজকে তরুণদের সাথে তিনি কথা বলবেন রাগ প্রশমন কি করে করা যায়। আমরা যখন মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা যখন রাগের কারণে আমাদের পারিবারিক সম্পর্কগুলো একটু টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, যখন আমাদের বন্ধুত্বের জায়গাগুলো একটু আলগা হয়ে যাচ্ছে, এই রাগের কারণে কিংবা আমাদের অনেক বেশি চাপ, অনেক বেশি কাজের কারণে যখন সম্পর্কের ভিতগুলো আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারছি না, আমি দেখছি যে 10টা কাজ সামলাতে গিয়ে আমার দুটো কাজ ছুটে যাচ্ছে, তখন আমার মন খারাপ হচ্ছে। তো এই বিষয়গুলো আমি আসলে কিভাবে মেনটেন করব, এই বিষয়গুলোতে আমার আসলে করণীয় কি, এই সব বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের স্যার আলমাসুর রহমান। স্যার, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার, প্ল্যাটফর্ম একদম আপনার কাছে। আমি মনে হয় আপনার কাছে পুরোটা সময়ের জন্য ছেড়ে দিতে পারি। হ্যাঁ, আমি 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 আমার ল্যাপটপে আসার চেষ্টা করছি। এতক্ষণ আমি ল্যাপটপে আসতে পারছিলাম না। এখন কি পাওয়া যাচ্ছে ল্যাপটপে? স্যার, আমার মনে হয় যে আপনি ল্যাপটপ থেকে যুক্ত হয়ে গেছেন। একটা থেকে যদি আমরা দুটো জায়গা থেকে দেখতে পাচ্ছি না। স্যার, যদি অন্য ডিভাইসটা থেকে একটু ইয়ে করা যায়, রিমুভ করা যায়, সাউন্ডের ইকো হচ্ছে। স্যার, মোবাইল ফোন থেকে যদি একটু লিভ নিতেন স্যার। ওকে স্যার, শুনতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি যে আপনার ফোন থেকে যদি আপনি একটু লিভ নিতেন, দুটো ডিভাইস থেকে যুক্ত আছেন তো, ইকো আমি হচ্ছে। আমি আমি আমার হ্যান্ডসেট বন্ধ করে দিয়েছি। এখন ল্যাপটপে চলবে। ওকে ওকে স্যার, ঠিক আছে। ওকে স্যার, ইউ ক্যান কন্টিনিউ। জি স্যার। আমরা শুরু করতে পারি। জি স্যার, আমি প্ল্যাটফর্মটা আপনার কাছে দিয়েছি। সো আমার মনে হয় যে আমরা শুরু করতে পারি স্যার। স্যার, আপনাকে একটু জানিয়ে রাখি যে আমাদের এই আজকের আয়োজনে পুরো সারা বাংলাদেশ থেকে আমাদের তরুণরা যুক্ত হয়েছেন। আপনি নিকনেম গুলো খেয়াল করলে একটু দেখতে পারবেন যে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হয়েছেন, আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন বন্ধুরা, ভোলা থেকে যুক্ত হয়েছেন, পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, এবং এত এত মানুষ যুক্ত হয়েছেন যে আমি আমার হোম স্ক্রিনের একটা স্ক্রিনে কুলোতে পারছি না। আমাদের সাথে চাঁদপুর থেকে আমাদের বন্ধু যুক্ত হয়েছেন। সো এরকম করে পুরো দেশ থেকে আমাদের সাথে তরুণরা যুক্ত হয়েছেন, তরুণীরা যুক্ত হয়েছেন। সো আশা করছি ওনারা একটা কালারফুল সময় পার করবেন আজকে আমাদের সাথে। ওকে, তাহলে আমাকে কি প্রশ্ন করো নাকি আমি শুরু করব? স্যার, আমার মনে হয় যে প্রশ্নটা যদি স্যার একটু আপনি কথা বলার পরে স্যার ওনারা করেন, ওনাদের জন্য একটু সুবিধা হবে স্যার। ওকে, না আজকে আলোচনার বিষয় মূলত জুবায়ের আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গার বা আমাদের রাগ বা বিরক্তি, এর কারণ নিয়ে কাজ করেছি আমি গত 15 বছরের বেশি। এবং প্রায় অনেকে গবেষণা করে বলেন যে আমি গত 15 বছরে অন্তত 5 লাখের বেশি মানুষের কে এটার উপরে আলোচনা করেছি। তবে পিস অফ মাইন্ড, কি করে আমরা আমাদের মনকে ভালো রাখতে পারি, পজিটিভ থিঙ্কিং, আমরা কি করে সবকিছুকে সহজভাবে দেখতে পারি, কিভাবে আমরা মনটাকে প্রফুল্লময় রাখতে পারি, কি করে যে কোনো সিচুয়েশনে আমি নিজেকে স্টেবল রাখতে পারি, এটার উপর আমাকে কাজ করতে হচ্ছে বা কাজ করতে হয়।
যেহেতু আমি একটা অধিকাংশ ইউনিভার্সিটিতে আমাকে ইয়াং জেনারেশনকে লেকচার দিতে হয়, এবং তাদের অধিকাংশ বিষয় থাকে পজিটিভ থিঙ্কিং, আমরা কি করে ভালো চিন্তা করতে পারি, মনটাকে ভালো রাখতে পারি। তারপরে এখন যে ইয়াং জেনারেশনের যে প্রবলেমটা বেশি সেটা হচ্ছে যে ইন্টারনেট এডিকশন। অধিকাংশ ছেলেমেয়েরা ইন্টারনেটে বসে থাকে এবং ইন্টারনেটে সময় কাটায়, ফলে তাদের গভীরভাবে ভাবার অভ্যাসটা কমে যাচ্ছে এবং সবকিছু খুব খুব দ্রুতভাবে তারা দেখতে চায়, একটা পর একটা সাবজেক্ট বদলাতে চায়, ফলে কোনো কিছুর প্রতি গভীরভাবে মনোযোগ দিতে পারে না বা দিতে চায় না। তো এগুলো একটা সমস্যা এবং অনেক ক্ষেত্রে আবার এডিকশন হয়ে যাচ্ছে, গেম এডিকশন, বিভিন্ন রকম ইউটিউব এডিকশন। এটা একটা বিরাট সমস্যা এসে দাঁড়াচ্ছে। আর এখন তো করোনা কাল যাচ্ছে, 215-16টা দেশে এখন পরিস্থিতিটা একটু অস্বাভাবিক। এখন তো ছেলেমেয়েরা অধিকাংশ স্কুল কলেজগুলোতে বন্ধ থাকতে হচ্ছে, বাসায় থাকতে হচ্ছে, বিভিন্ন রকম বিরক্তি মিটিং আজকে হচ্ছে হচ্ছে আর কি। স্ট্রেস ম্যানেজমেন্ট। তো আমরা একটু বাকি একটু মিউটেড রাখি প্লিজ। জুবাই কিছু বলবা? না না স্যার, আমি একটু যে বাকিদের মিউট করবার জন্য বলেছি। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, তাই বলবো? স্যার অবশ্যই আপনার কাছে। আচ্ছা আচ্ছা, তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমরা, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ বা যারা পৃথিবীতে আছি, আমরা আসলে এই মুহূর্তটাকে এই প্রতিকূল সিচুয়েশনটাকে কি করে ওভারকাম করতে পারি পজিটিভলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো একটা কথা মনে রাখতে হবে যে ওই যে হ্যাপিনেস, যে আজকে যে আমি হেডলাইনটা দেখেছিলাম, ইনার হ্যাপিনেস, খুশি মনে থাকা। তো এই খুশি মনে থাকা, তো যেমন একটা এক্সাম্পল বলি, যেমন আমরা বলি না যে ওটা পেলে আমরা খুশি হব, ওখানে গেলে খুশি হব, পরীক্ষায় ভালো করলে খুশি হব, ওটা পেলে খুশি হব, আমার সাথে ভালো ব্যবহার করলে খুশি হব, আমি যদি ওখানে ওই জিনিসটা পাই তাহলে খুশি হব। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমার হ্যাপিনেসটা, আমার খুশিটা আমি কি করেছি, আমি কন্ডিশনাল করেছি যে ওটা পেলে খুশি হব, ওটা হলে খুশি হব। তার মানে কন্ডিশনাল, যে জিনিসটা শর্ত দিয়ে হয়, তার মানে শর্ত ভঙ্গ করলে ওটা থাকবে না। কিন্তু খুশি এমন একটা জিনিস যে খুশি অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই। ওখানে গেলে খুশি হব না, আমি খুশি মনেই যাব। আমি পরীক্ষায় ভালো হলে খুশি, ভালো রেজাল্ট হলে খুশি হব না, খুশি মনেই ভালো রেজাল্ট করব। আমি ওই যে আবার বললাম, ওখানে গেলে খুশি হব না, আমি খুশি মনেই যাব। পরীক্ষায় ভালো করলে খুশি হব না, খুশি মনেই পড়বো যাতে রেজাল্টটা ভালো হয়। আমি যে চাকরিটা করছি বা যে ব্যবসাটা করছি, সেই চাকরি বা ব্যবসার মধ্যে যদি আমার ভিতরে আনন্দ না থাকে, খুশি না থাকে, সন্তুষ্টি না থাকে, তাহলে আমি চাকরিটা করতে পারবো না? চাকরি তো করতে পারবো না। আমার আমার মনের মধ্যে, শরীরের মধ্যে স্ট্রেস হবে, কারণ আমি তো ভালো লাগছে না। তো সুতরাং খুশি জিনিসটা চাওয়ার জিনিসটা, খুশি চাইতে হয় না, খুশিতে থাকতে হয়। তো সুতরাং ও আমার সাথে ভালো ব্যবহার করলে খুশি হব, তার মানে কি ভালো ব্যবহার না করলে খুশি হব না? তাহলে তো আমার খুশিটা কন্ডিশনাল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করা উচিত? মনে রাখতে হবে, হ্যাপিনেস ইজ মাই ওন প্রপার্টি। খুশি আমার নিজের ভেতরেই আছে। যখন আমি অনুভব করব যে আমি খুশি, তো আমি খুশি। আমি খুশি না, তো আমি খুশি না। আমি একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। 1000 কোটি টাকার মানুষও কিন্তু আত্মহত্যা করছে। কেন? কারণ সে তার মধ্যে সে খুশি খুঁজে পাচ্ছে না। দেখা যাচ্ছে বিরাট সেলিব্রিটি, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত খেলোয়াড়, বিখ্যাত নায়ক, বিখ্যাত নায়িকা, বিখ্যাত মানে কি বলবো সেলিব্রিটি সে, কিন্তু দেখা যাচ্ছে সেও তো আত্মহত্যা করছে। কারণটা কি? তার মধ্যে খুশি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে একজনের কোন রকম একটা থাকার ব্যবস্থা আছে,
কোন রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোন রকম জীবনটা চলে যাচ্ছে, কিন্তু সে খুব খুশি। তার মানে কি, খুশি আমার নিজের ব্যাপার। খুশি চাইতে হয় না, খুশিতে থাকতে হয়। এই পর্যন্ত আমি যতটুকু বললাম, এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছে কিনা? জুবাইর, জি স্যার, বুঝতে পেরেছি। জি, এখন বুঝতে পেরেছি। এই ব্যাপারটা ক্লিয়ার যে খুশি চাওয়ার জিনিস না, খুশি খুশিতে থাকার জিনিস। থাকতে হবে। খুশি থাকতে হয়। তাহলে এখন আমি পড়াশোনা করছি, পড়াশোনার মধ্যে যদি আমার খুশি না থাকে, আনন্দ না থাকে, সন্তুষ্টি না থাকে, তাহলে আমার রেজাল্ট ভালো হবে? জি না। জি না। রাইট। তো যেই বিবাহিত জীবনটাতে আমি হ্যাপিনেস তৈরি করতে পারবো না, সে বিবাহ জীবনটা আমার কি করে টিকবে? আমি যে কাজটা, যে চাকরিটা করছি বা যে ব্যবসাটা করছি, সে চাকরির মধ্যে যদি আমি খুশি খুশি মনে না করি, তাহলে তো সেই চাকরি আমার থাকবে না, বা চাকরিটা আমার স্ট্রেস হবে। আমার চাকরি থাকবে না, নয় চাকরিটা ভালো হবে না, বা আমাকে বার করে দেবে, বা আমি ছেড়ে দেবো। কারণটা তো মনের মতো হচ্ছে না, কারণ আমি খুশি মনে দেখছি না। সুতরাং খুশি ব্যাপারটা, হ্যাপিনেস ব্যাপারটা, হোয়াট ইজ হ্যাপিনেস? হ্যাপিনেস মানে হচ্ছে একটা একটা গুড ফিলিংস, ভালো বোধ করা। আমার ভালো লাগছে, আমি ভালো বোধ করছি। তাহলে এখন আমি যদি বর্তমান সিচুয়েশনে আলোচনা করি, যে এখন যে করোনা কাল চলছে, যে আমরা বাইরে যেতে পারছি না ঠিক মতন, অনেকের চাকরি থাকছে না, অনেকের ইনকাম কমে গেছে, কত রকম সমস্যা হচ্ছে। ঢাকা শহর থেকে প্রায় 5 লক্ষর বেশি মানুষ ঢাকা থেকে চলে গেছে গ্রামে, কারণ ঢাকাতে এখন অনেকের চাকরি চলে গেছে, ব্যবসা কমে গেছে। তো এখন তারা কি করবে? এখন তো তারা কি স্ট্রেসে মন খারাপ করে কি তারা অসুস্থ হয়ে যাবে? এখন এই পরিস্থিতিটাকে আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? তো এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি অতীত নিয়ে ভাবি, অতীতের ঘটনা নিয়ে ভাবি, তাহলে আমাদের কি হয়? মন খারাপ হয়, যে ওর সাথে খারাপ ব্যবহার হয়েছে, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ও ও ও আমার সাথে কেন খারাপ ব্যবহার করলো, ও কেন আমার সাথে খারাপ আচরণ করলো, ও কেন আমাকে ঠগালো, অথবা আমি কেন তার সাথে খারাপ ব্যবহার করলাম, কেন করলাম, ইত্যাদি ইত্যাদি। তার মানে অতীত নিয়ে ভাবলে আমাদের কি হয়? মন খারাপ হয়। ঠিক তেমনি ভবিষ্যৎ নিয়ে যদি আমরা ভাবতে থাকি, তাহলে আমাদের কি হবে? টেনশন হবে, যে ভবিষ্যতে আমার কি হবে, চাকরি হবে কিনা, ব্যবসা হবে কিনা, পরীক্ষা ভালো রেজাল্ট হবে কিনা। তাহলে আমি ভবিষ্যৎ নিয়ে যদি বেশি বেশি ভাবি, অতিরিক্ত ভাবতেই থাকি, তাহলে আমার ভিতরে কি তৈরি হবে? টেনশন, তাই না? টেনশন তৈরি হবে। তাহলে ভবিষ্যৎ নিয়ে ভাবলে টেনশন হয়, আর অতীত নিয়ে ভাবলে কি হয়? মন খারাপ হয়। তাহলে আমি এখন কি করবো? টেনশন আর মন খারাপে কি মানাই যাবো নাকি? তাহলে আমরা কি করব? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সারাদিন কত চিন্তা করি? 24 ঘন্টায় 24 ঘন্টা আমরা চিন্তা করি প্রায় 80,000 অ্যাভারেজ। তাহলে 80,000 চিন্তার মধ্যে দেখা যায় অধিকাংশ চিন্তা হয় অতীত নিয়ে, নয় ভবিষ্যৎ নিয়ে। তাহলে এখন আমি যদি অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকি, তাহলে তো আমার টেনশন আর মন খারাপ যাবেই না, তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো। কি জুবাইর, বুঝতে পেরেছো কিনা? কে বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পেরে থাকো, এখন আমাকে প্রশ্ন করো, তাহলে এখন কি করবা? জি স্যার, বুঝতে পেরেছি। এবং আমরা আশা করছি যে দুটো বিষয় নিয়ে আলোচনা কোশ্চেন করলে নেই, আমাকে প্রশ্ন করো, আমি এরপরে জি স্যার। যাব, দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। কে কে বল? শাহাদ? জি স্যার। স্যার আমার বলো। প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমরা অনেক সময় বলি না টাকা দিয়ে সুখ কেনা যায় না, স্যার এটা আসলে কতখানি সত্য স্যার? কি টাকা দিয়ে সুখ কেনা যায় স্যার? স্যার আমি একটু ক্লিক করছি। সাদ বলছে যে আমাদের একটা প্রবাদ আছে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না, আমরা যেমনটা বলি। সো এইটার না। বিষয়ে ওর মনে হয় একটু দ্বিমত আছে। আচ্ছা স্যার, কারণ হচ্ছে যে অনেক সময় আমরা বলি যে আসলে টাকা দিয়ে সুখ কেনা যায় না,
কিন্তু স্যার আমরা একটু খেয়াল করলে দেখবো যে 4-5 বছরে যে একটা বাচ্চা চায়ের দোকানে কাজ করে, সে অবশ্যই স্যার এই টাকার অভাবে ওইখানে কাজ করে, এবং কাজ করার সময় তাকে অনেক টর্চার করা হয়। এবং সেই ক্ষেত্রে তার কাছে যদি অনেক টাকা থাকতো বা তাকে যদি এরকম যত্ন করা হইতো, তাহলে তার সেখানে কাজ করা লাগতো না, তাহলে সে হয়তো সুখে থাকতে পারতো। আমি একটু আগে কি বললাম? তাহলে হাজার কোটি টাকার মানুষ আত্মহত্যা করছে কেন? হাজার কোটি টাকার মানুষ মন খারাপ করে থাকে কেন? এখন স্যার সেইটাই হাজার কোশ্চেন, হাজার কোটি টাকা টাকা। থেকে সেইটাই সে কোশ্চেন, আসলে কি টাকা দিয়ে সুখ কেনা যায়? না না, তুমি একটা প্রশ্ন, তুমি তাহলে আমাকে বলো, হাজার হাজার কোটি টাকার মালিক বা সেলিব্রিটি যার টাকাও আছে সম্মানও আছে, মানে তার পরিচিতি আছে, তাকে মানুষ ভালোবাসে, তার কিসের অভাব? মানসিক শান্তির অভাব স্যার, অবশ্যই। তাহলে টাকা দিয়ে কি মানসিক শান্তি পাওয়া যাচ্ছে? কিন্তু স্যার ওই ক্ষেত্রে ওই যে বাচ্চা স্যার, সে তো টাকার অভাবে ওইখানে কাজ করতে আসছে, সে তো আর শান্তিতে না, নাই স্যার। এটা তো তার বেসিক নিড। আমার কথা হচ্ছে যে আমি ওখানে কাজ করছি কেন? আমার 3 বেলা খেতে হয়, 4 বেলা খেতে হয়, আমার 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 পেটে খিদে আছে, আমার থাকার জায়গা দরকার, আমার বেসিক নিডস দরকার। মানুষ চাকরি বাকরি করে কেন? আমরা পড়াশোনা করি কেন? বাংলাদেশের মানুষ বা আমরা সাধারণত বেসিক্যালি পড়াশোনা করি জ্ঞান অর্জনের জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে উন্নত করার জন্য। কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আমরা পড়াশোনাটাকে একটা ক্রাইটেরিয়া করেছি যে যখন আমরা চাকরি করি, যেমন দেখা যাচ্ছে বোটানিতে পড়ে ব্যাংকে চাকরি করছে, তা বোটানির সাথে ব্যাংকের সম্পর্ক কি? তারপরে দেখা যাচ্ছে যে ভূগোল পড়ে সে কম্পিউটার সায়েন্সের বড় বড় জায়গায় চাকরি করছে, এটা কি করে সম্ভব হচ্ছে? যারা বিসিএস ক্যাডারের মানুষ, ওরা কি বিসিএস ক্যাডারে কি অনার্স মাস্টার্স আছে? তাহলে যে কোনো সাবজেক্ট থেকে তো বিসিএস ক্যাডার হচ্ছে, তারপর ওখান থেকে কে ট্রেনিং করে সে কি করছে? সে যার যার লাইনে যাচ্ছে। তার মানে আমরা যে পড়াশোনাটা করি কেন করি? আমরা পড়াশোনা করি অ্যাকচুয়ালি নিজেকে উন্নত করার জন্য, কিন্তু চাকরির ক্ষেত্রে এটাকে একটা ক্রাইটেরিয়া করা হয়েছে। এবং আমি চাকরি কেন করব? আমি চাকরি করব আমার থাকতে হবে না, আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, বিয়ে করব, আমার টাকা পয়সা লাগবে না? ফিনান্সিয়াল কারণে তো আমি চাকরি করছি বা ব্যবসা করছি। তাহলে ওই যে তুমি যে একটা শিশুর কথা বললে, ওর তো চাকরি করার কথা না, তার বাবা আছে, তার মা আছে, তার তো পড়াশোনা করার কথা। তুমি এই বাচ্চা ছেলের কথা বললে কেন? তুমি তার বাবার কথা বলতে, তুমি ওই শিশুর কথাটা বলতে গেলে কেন সেটা আগে বলো। কারণ স্যার শিশুর যে একটা অধিকার আছে, ওর সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তারপর ওর সুন্দর হ্যাঁ, তা একটা তুমি জীবন ওই যাপন প্রশ্ন করবে। আমায় করবে যে একটা শিশু কেন চায়ের দোকানে চাকরি, এই প্রশ্ন না করে তুমি আবার ওই টাকা পয়সার প্রশ্ন করলে কেন? এখন স্যার এটা ওর বাবার কাছে হয়তো টাকা নাই ওর খাওয়া দাওয়া খরচ যোগানোর জন্য, এর জন্য হয়তো। না না, তাহলে তোমার তো প্রশ্নটা তো তুমি আগেরটা আগে করবে, পরেরটা পরে করবে, কি বিপজ্জনক অবস্থা। তুমি আগের প্রশ্নটা আগে করো যে একজন মানুষ, এটা তো একটা এক্সেপশনাল ঘটনা, এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হচ্ছে। ইউরোপ আমেরিকাতে পৃথিবীর কোথাও কি শিশুদেরকে কাজ করতে দেখেছো? স্যার তাদের তো প্রয়োজন হয় না। হ্যাঁ, তুমি তো আজকে ব্যাপক আলোচনাটা করো, মানে আসল আলোচনা করো। তুমি এক্সেপশনাল বিষয় নিয়ে কথা বলছো কেন? তারপরে আমি উত্তরটা দিচ্ছি। তুমি প্রশ্ন যখন করেইছো, এখন একটা শিশু, তার হয়তো বাবা নেই, হয়তো মা নেই, হয়তো বাবা মা কেউই নেই, তারপর তাকে চাকরি করতে হচ্ছে। অথবা এমন হতে পারে তার বাবা আছে গরিব, কিছু হয়তো করে না, মাও আছে হয়তো কিছু করে না, হয়তো যা টুকটাক যা কিছু করে, হয়তো সংসার চলে না, ফলে সেই শিশুটা, তার 12 বছরের 14 বছরের শিশুটাকে কাজ করাতে হচ্ছে। তাই তো নাকি? সাহার? জি স্যার, জি ওকে, স্যার। তাহলে এটা তো একটা এক্সেপশনাল ব্যাপার হলো। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে গরিব মানুষ, যার অর্থনৈতিক সংকট আছে, বাবা হয়তো ভালো, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, দেখো একজন স্কুটার, একজন যিনি সিএনজি চালায়, মানে বেবি ট্যাক্সি চালায়, সে প্রতিদিন যদি 1000 টাকা আয় করে, তাহলে তার মাসে কত? 30,000 টাকা আয় করে। 30,000 টাকা। কিন্তু মাস্টার ডিগ্রি পাশ করেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমে জবে ঢুকছে, সে হয়তো 25,000 টাকা পাচ্ছে। তাহলে জি সিএনজি স্যার। ওয়ালা কি, তাহলে সেই অটো রিক্সা চালক কি একজন মাস্টার ডিগ্রি পাশের চেয়ে বেশি ইনকাম করছে না? হ্যাঁ, তা তো করছি। জি স্যার। তাহলে তার বাচ্চা চাকরি তার বাচ্চা কেন করবে?
তার বাচ্চা কেন দোকানে চায়ের দোকানে কাজ করবে? আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে প্রচুর ছেলে আছে মাস্টার ডিগ্রি পাস চায়ের দোকান দিয়ে কাজ করছে। বাংলাদেশে এই ঢাকা শহরে কত 3 থেকে 4 লাখ মানুষ ছেলেরা আছে মাস্টার ডিগ্রি পাস বা অনার্স পাস গ্রাজুয়েট, তারা মোটরসাইকেল চালাচ্ছে, রাইডার্স বলে যে বাইক চালাচ্ছে, এবং তারা প্রতিদিন যদি 1000 টাকা করে আয় করে তাহলে মাসে 30,000 টাকা আয় করছে। কিন্তু এটা আগে ছিল না। হয়তো কেউ চাকরি করছে, হয়তো চলছে না, এটা করছে। এটা সারা পৃথিবীতে। তুমি জানো ইউরোপে যারা ট্যাক্সি ড্রাইভার তারা কিন্তু সবচেয়ে বেশি অনেক ইনকাম করে। বাংলাদেশ থেকে এশিয়া থেকে অনেকে কিন্তু ট্যাক্সি ড্রাইভিং করে, অনেক টাকা আয় করে, অনেক টাকা আয় করে। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মাসে আয় করে, 3 লাখ টাকা, অনেকে অনেক বেশি অনেক টাকা আয় করে। তার মানে আমরা আমরা যে কোনো কাজ করে আয় করতে পারি। একটা সবজিওয়ালা, তুমি জানো ভারতে একটা চা দোকানদার চায়ের ব্যবসা আছে, চা তৈরি করে, শুধু চা, এবং তার 4টা না 5টা প্রদেশে চা তৈরি করে। প্রায় মাসে তার বোধহয় 10 লাখ টাকা 15 লাখ টাকা আয় হয়, 15 লাখ মাসে। আমি তোমাকে বলতে চাইছি যে ওই শিশুটা, সে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তার বাবা হয়তো ভালো কোনো ব্যবসাও করছে না বা জব করছে না বা কিছু করছে না, ফলে ওই শিশুটাকে একটা জায়গায় কাজ করতে হচ্ছে। কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু সরকার, বাংলাদেশের এই বর্তমান সরকার বা তার আগের সরকার, তুমি জানো শিশুদের জন্য পড়াশোনা ফ্রি, স্কুলে প্রাইমারি স্কুলে পড়াশোনা ফ্রি, এমনকি ম্যাট্রিক পর্যন্ত বইপত্র ফ্রি। এবং আজকালকে বাংলাদেশে প্রায় সব ছেলে মেয়েরা পড়াশোনা করে যদি পড়াশোনা করতে চায়। তুমি গ্রামে যাও, গঞ্জে যাও, একেবারে অজপাড়ায় যাও, সবাই পড়াশোনা করে। কৃষকের ছেলে থেকে শুরু করে শ্রমিকের ছেলে, কেউ পড়াশোনা না করে থাকে না। 90% ছেলে পড়াশোনা করে। এটা জানো কি জানো না? জি স্যার, জানি স্যার। হ্যাঁ, তো এখন সমস্যাটা কোথায়? স্যার সমস্যা হচ্ছে এত ফ্রি থাকা সত্ত্বেও সে তো পড়ালেখার সুযোগ পাচ্ছে না স্যার। তার বাবা মার মেন্টালিটির জন্য হতে পারে এটা। হ্যাঁ, সেটা জিজ্ঞেস করো। সেটা জিজ্ঞেস করো যে বাবা মারা কেন তার সন্তানকে পড়াচ্ছে না এত সুযোগ সুবিধা পাওয়ার পরে, সেটা প্রশ্ন করো। জি স্যার, এটাই, বাবা মা কেন স্যার পড়াচ্ছে না। হ্যাঁ, এই জন্য বাবা মাকে এই জন্য তো প্যারেন্টিং ট্রেনিংটা হয়। প্যারেন্টিং ট্রেনিংটা কেন হয়? বাবা মাকে বোঝাতে হয় যে আপনি আপনার সন্তানকে পড়াশোনা করান, তাকে শিক্ষিত করান, তাকে এস্টাবলিশ করান। আমি দেখেছি গ্রামে গঞ্জে অজপাড়াগাঁয়ে দেখেছি স্কুলগুলো, ঢাকার বড় বড় স্কুলের মতো ভিকারুননিসা স্কুলে যখন বাচ্চারা স্কুলে যায় অ্যাপ্রন পরে, স্কুলের ড্রেস পরে, আমি গ্রামে অজপাড়াগাঁয়ে দেখেছি ক্ষেতের ভিতর ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে সেই ভোরবেলায় 7টার সময়। আমি ভীষণ ভালো লেগেছে, আমি ছবি তুলে নিয়ে এসেছি। আজকাল গ্রামে গিয়ে আমি একেবারে অজপাড়াগাঁয়ে একদম আমি গিয়ে বাচ্চাকে জিজ্ঞেস করেছি ক্লাস 6-এর যে তোমাদের স্কুলে ছেলে বেশি না মেয়ে বেশি পড়ে? বলে মেয়ে বেশি পড়ে। তার মানে কি সকল ছেলে মেয়েরা গ্রামে গঞ্জের কৃষকদের মৎস্যজীবীদের সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে। তুমি আমাকে এমন কোন গ্রাম দেখাও তো যেখানে 10 জনের মধ্যে 5 জন পড়ছে না? স্যার 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 আমি একটু ইন্টারাপ্ট করছি, শুনতে পাচ্ছেন কি? বলো। স্যার আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে আমাদের চ্যাট বক্সে। হ্যাঁ, তাহলে আমাকে এই ধরনের প্রশ্ন করে কেন তুমি আমাকে সময় নষ্ট করছো? হ্যাঁ জি স্যার, সেটাই, সেজন্য আমি ইন্টারাপ্ট করলাম, এবং বাকি সব পার্টিসিপেন্টদেরকেও আমি জানিয়ে বলো, দিচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলো। আমাদের রাগ কেন আমাদের হয়, প্রশ্নগুলো কেন হয়? এক্স্যাক্টলি আমাদের প্রশ্নগুলো আমরা চ্যাট বক্সে লিখে দিব, অনেকে লিখে দিয়েছেন। সো এরপরে স্যার এবং আমরা এগুলো উত্তর করার জন্য স্যারের কাছে দেবেন, স্যার সেই প্রশ্নগুলো করবেন। স্যার আপনি অন্য টপিক আলোচনা করতে পারেন, সেই টপিক রিলেটেড প্রশ্নগুলো আমি টুকে নিচ্ছি, আমি আপনাকে পরবর্তীতে সেটা। হ্যাঁ, আমার প্রশ্ন করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন করো। আমি উত্তর দেবো না, আমাকে আগে প্রশ্ন করতে হবে। রাগ কেন হয় জিজ্ঞেস করো, স্ট্রেস কেন হয় জিজ্ঞেস করো, মন ভালো রাখার উপায় কি জিজ্ঞেস করো। আমাকে জিজ্ঞেস না করলে উত্তর দেবো না আমি। ওকে স্যার, আমাদের সঞ্জনা খান মিম তিনি লিখেছেন, খুব রাগ হলে আমরা কি করব? আমাদের দেখা যায় যে অনেক সময় খুব বেশি রাগ হলে স্যার কি করবে? স্যার জোরে বলো, বুঝতে পারিনি। স্যার বলেছে খুব বেশি রাগ হলে কি করবে স্যার? যদি অনেক বেশি রাগ হয় তখন আসলে করণীয় কি? ভেরি গুড, দিস ইজ গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। আচ্ছা বলো, প্রশ্নটা হচ্ছে খুব রাগ উঠে গেলে আমি কি করব, রাইট তো? এক্স্যাক্টলি স্যার, সেটাই।
আচ্ছা, তার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাঙ্গার। অ্যাঙ্গার, আমার রাগ উঠবে কেন? রাগ উঠা মানে কি? আমাকে এক ছেলে মেয়ে বলে কি, স্যার আপনার অনেক ট্রেনিং করেছি রাগ কন্ট্রোলের, কিন্তু তারপরে আমার রাগ চলে আসে। জুবাইর আমাকে প্রশ্ন করছে তার নাকি রাগ চলে আসে। তা আমি আচ্ছা। সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার রাগ চলে আসে? রাগ কি হেঁটে হেঁটে আসে, না উড়ে উড়ে আসে, না ভেসে ভেসে আসে? রাগ আবার আসে কেমনে? তো ও কোনো উত্তর দিতে পারলো না। তা আমাকে আবার অনেকে প্রশ্ন করে, স্যার আমার জানেন আমার হঠাৎ করে রাগ উঠে পড়ে। জুবাইর তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একদম স্যার, পারফেক্টলি আমি শুনছি এবং সবাই শুনছে স্যার। আচ্ছা, তাহলে আমি তখন তাকে প্রশ্ন করলাম, রাগ কি তুমি জমায় রাখো নাকি যে রাগ উঠে? আচ্ছা, রাগ আসে কেমনে বলো আমাকে? রাগ কি উড়ে উড়ে আসে না ভেসে ভেসে আসে? স্যার আমি জানি না, ওই উড়ে হ্যাঁ? উড়ে আসতে পারে স্যার। স্যার উড়ে উড়েও বলো। আসতে পারে স্যার। আমি তো বলো। স্যার স্যার আমি তো বলতে পারছি না, মনে হয় উড়ে উড়ে আসে স্যার। রাগ আসেও না, রাগ উঠেও না। তাহলে স্যার রাগ কি হয়? কখনো আসে না, রাগ কখনো উঠে না। তাহলে রাগ, ডোপামিন রিলিজ করে স্যার, বলো। ডোপামিন রিলিজ করে। হ্যাঁ সে তো বটেই। এখন হাও ডোপামিনটা আসে কি করে? এখন প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে এখন হুম। তোমার বুঝে নাও ভালো করে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে নাও। রাগ কখনো আসে না, রাগ কখনো উঠে না। আমরা রাগ তৈরি করি। We are the creator of our own thought. একটা কথা মনে রাখবা, আমরা আমাদের চিন্তাকে বানাই। কোন একটা ঘটনা যখন আমি শুনি, আমি যখন কোন একটা ঘটনা দেখি বা শুনি বা কেউ কিছু আমাকে বলে, তখন আমি চিন্তা করি। এখন আমি ভালো চিন্তা করব না খারাপ চিন্তা করব? যদি ভালো চিন্তা করি তাহলে ভালো লাগবে, আর খারাপ চিন্তা করলে খারাপ লাগবে, রাগ উঠবে। তো রাগের মেজাজ গরমের চিন্তা করলে তো মেজাজ গরম হবেই। আর যদি আমি আনন্দের চিন্তা করি তাহলে আমার আনন্দের কথা আসবে। এখন কেউ যদি বলে ওই বেটা তোরে দিব একখান থাপ্পড়, এখন আমি কি রাগের চিন্তা করব না আনন্দের চিন্তা করব না কি চিন্তা করব জুবাইর? স্যার আমি তো আনন্দের চিন্তা করবো, এবং স্যার সেই আনন্দের চিন্তার সাথে একটু জানিয়ে রাখি আমাদের না না, তুমি অনেকগুলো প্রশ্ন আছে। তোমারে তোমারে বললো দিব একখান মাইল লাগায়, তো তুমি আনন্দের ও। চিন্তা কেমনে করবা? না না স্যার, তখন তো আমি কষ্টের চিন্তা করবো স্যার। আমি আসলে প্রশ্নগুলো দেখছিলাম স্যার, অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে কিন্তু না না ইতিমধ্যে না স্যার। না So, না না না, তুমি আগে এটা বুঝতে হবে। আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি, আমি বেসিক কথা বলছি। এই কথাটা না বুঝলে তোমার কিছুই বোঝা হবে না। আচ্ছা স্যার। রাগের ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করো। হোয়াট ইজ জি স্যার। অ্যাঙ্গার? অ্যাঙ্গার জি। মিনস নেগেটিভ ফিলিংস। আমরা আমাদের চিন্তাকে তৈরি করি। উই আর দ্য ক্রিয়েটার অফ আওয়ার ওন থট। ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যদি আমার কথা শুনতে না পাও, বুঝতে না পারো, তাহলে আলোচনা করে কোনো লাভ নাই। আমরা আমাদের চিন্তাকে বানাই, আমরা আমাদের চিন্তাকে তৈরি করি। আমি ভালো চিন্তা তৈরি করব না খারাপ চিন্তা তৈরি করবো, এটা কার উপর নির্ভর করে? আমার উপর। জি স্যার একদম। এটা কাফর, ফারানা, রুবেল, আমি তোমাকে কাইয়ুম, খাইরুল সবাইকে প্রশ্ন করছি, তারিন, তারপরে জাফর, একটু সবাই আছে রেসপন্সিভ এখানে। হতে পারি, আমরা যারা আছি আমরা একটু রেসপন্সিভ হতে পারি, স্যারের সাথে কথার সাথে হ্যাঁ, রেসপন্স করতে পারি। ওকে। তাহলে আমরা ভালো চিন্তাও করতে পারি, খারাপ চিন্তাও করতে পারি। যেমন আমাকে একজন কথা দিয়েছিল, সেই কথাটা রাখবে। যেমন কাউকে আমি টাকা ধার দিয়েছিলাম, সে টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু দিল না। এখন আমি কি রাগ করব না রাগ করব না, এটা কার উপর নির্ভর করবে? আমার উপর নির্ভর করবে। সে এত কোনো কারণে ফেল করেছে, বা আমার কোথাও কেউ মানে, অথবা এমন হতে পারে যে আমার এক জায়গায় পৌঁছানোর কথা ছিল, ঠিক সময় আমি পৌঁছাতে পারি নাই। এখন আমি কি স্ট্রেস করব নাকি ব্যাপারটাকে সহজভাবে নিব? এটা কার উপর নির্ভর করবে? আমার উপর নির্ভর করবে। কেউ আমাকে বকা দিল বা প্রশংসা করলো, কেউ আমাকে বকাও দিতে পারে, আমার সমালোচনা করতে পারে, আমার বদনাম করতে পারে, আমাকে ভালো বলতে পারে, আমাকে খারাপ বলতে পারে। পরিস্থিতি তো আমার উপর নির্ভর করে না, পরিস্থিতি নির্ভর করবে পরিস্থিতির উপর। এখন আমি কিভাবে ব্যাপারটাকে নেব, এটা কার উপর নির্ভর করবে? কি মুশকিলের কথা। স্যার এটা অবশ্যই স্যার আমার আমার উপর নির্ভর করবে যে আমি ব্যাপারটাকে কিভাবে নিচ্ছি। রাইট রাইট। তাহলে আমি রাগ করব কি করব না, এটা কার উপর নির্ভর করে?
স্যার আমার উপর নির্ভর করবে। হ্যাঁ, তাহলে আমি রাগ করছি কেন? কি মুশকিল? স্যার আমি রাগ করছি কেন? এইটা তো স্যার যখন মাথা ঠান্ডা থাকে তখন নিজের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু স্যার আমি খুব চেষ্টা করি এই যে জায়গাটাকে কন্ট্রোল করার। কিন্তু মাঝে মাঝে জানি স্যার কেমন খুব বিরক্ত হয়ে যায় স্যার। আচ্ছা, তাহলে একটা কথা বলো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ, জি স্যার। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করেছেন? কখনো গালিগালাজ করেছেন? না স্যার। কেন? তাকে তো মানুষ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার সমালোচনা করেছে, তাকে আঘাত করেছে, তার বিরোধিতা করেছে, তো উনি রাগ করেননি কেন? এখন তুমি যদি বলো হ্যাঁ উনি তো মহামানব ছিলেন, ইন্সপায়ার হই স্যার অনেক সময় এখন তার তুমি কথা যদি বলো, inspire হই। এখন তুমি যদি বলো উনি মহামানব ছিলেন, কিন্তু উনি তো মানুষ ছিলেন। আল্লাহ বলেন যে আমি মুহাম্মদকে তোমাদের জন্য আদর্শ স্বরূপ পাঠিয়েছি। আদর্শ স্বরূপ মানে কি? ইউ জাস্ট ফলো দেম, তুমি তাদেরকে স্যার। ফলো করো, সে তোমাদের আদর্শ, সে তবে মানুষ, তুমি তাদেরকে ফলো করো। এখন প্রশ্ন যেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা, আচ্ছা বারাক ওবামাকে কখন রাগ করতে দেখেছো? স্টিভ জব, পৃথিবীর যত শ্রেষ্ঠ মানুষ, অত ইউরোপে আমেরিকাতে যাও, দেখবা মানুষ কখনো গালিগালাজ করে না, কখনো সমালোচনা করে না, কারো বদনাম করে না। বাংলাদেশে ফেসবুক খুললে দেখবা খালি গালিগালাজ, বদনাম, সমালোচনা, গীবত লেগেই রয়েছে। একজন মুসলমান কখনো গীবত করতে পারে, কখনো গালিগালাজ করতে পারে, কখনো রাগারাগি করতে পারে? প্রশ্নই আসে না। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে একটা পরামর্শ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কখন রাগ করো না, তুমি রাগ করো না। সে 3 বার জিজ্ঞেস করেছে আমাকে এক পরামর্শ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই বলেছিলেন তুমি রাগ করো না। তার মানে কি? কোনো অবস্থাতে রাগ করা যাবে না। আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই পালোয়ান নয় যে অন্যকে কুস্তিতে হারায়, পালোয়ান হলো সে যে নিজের রাগকে হারাতে পারে। তুমি তোমার রাগকে হারাতে পারছো না কেন? তুমি রেগে যাচ্ছ কেন? তুমি বিরক্ত হচ্ছে কেন? তুমি গালিগালাজ করছো কেন? তুমি গীবত করছো কেন? তোমার সমস্যাটা কি? তুমি ডাক্তার দেখাও না কেন? স্যার আমাদের বাংলাদেশের অ্যাসপেক্টে এই জায়গাটাতে আমাদের অনেক বেশি ল্যাকিংস আছে যে আমরা আসলে মানসিক স্বাস্থ্যের জন্য যে ডাক্তারের কাছে যেতে হবে, পরামর্শ করতে হবে, এই জায়গাটাতে আমার কাছে স্যার মনে হয়েছে যে বাংলাদেশিদের অনেক সমস্যা আছে। এবং আমি যখন মাঝে একবার আমি বলেছিলাম যে আমি একজন সাইকোলজিস্টের কাছে যাব, তো আমার আশেপাশে যারা ছিল তারা আমাকে এটা খুব ট্রল করেছে যে তুমি সাইকোলজিস্টের কাছে যাবা, তুমি কি পাগল হয়ে গেছো যে তুমি ডাক্তারের কাছে যে এই বিষয় নিয়ে পরামর্শ করবা? তো স্যার এই জায়গাটাতে আমাদের অনেক বেশি গ্যাপ আছে বাংলাদেশের অ্যাসপেক্টে স্যার। শোনো, আমি তাহলে বলি, যে মানুষটা হিংসা করে এটা তার মানসিক সমস্যা, যে মানুষটা অহংকার করে এটাও তার মানসিক সমস্যা, যে মানুষটা গীবত করে এটাও মানসিক সমস্যা, যে মানুষটা গালিগালাজ করে, রাগারাগি করে, এটাও তার মানসিক সমস্যা। এই সমস্যা কিছু শারীরিক যেমন সমস্যা থাকে, শারীরিক যেমন বিভিন্ন রকম রোগ থাকে, এগুলো তার মানসিক সমস্যা। ঠিক রোগ বলবো না, মানসিক নেগেটিভিটি। তা এগুলো এই ব্যাপারে তাকে কি করতে হবে? অবশ্যই তাকে কাউন্সিলরের কাছে যাওয়া দরকার, নিজে নিজে কন্ট্রোল করা দরকার। যদি নিজে নিজে কন্ট্রোল করতে না পারে অবশ্যই তার কাছে, কারণ একজন মানুষ কখনো অহংকার করতে পারে না। আমরা জানি যার ভিতরে বিন্দুমাত্র অহংকার থাকবে সে বেহেশতে যেতে পারবে না। তাহলে আমি অহংকার করছি কেন? আমি রাগারাগি করছি, রাগারাগি করা মানে সম্পর্ক নষ্ট করা। এই যে হাজবেন্ডের রিলেশনশিপ নষ্ট হচ্ছে, বন্ধুত্ব নষ্ট হচ্ছে, প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি হচ্ছে, রাগের মাথায় মানুষকে হত্যা করছে, রাগের মাথায় সম্পর্ক নষ্ট হচ্ছে, চাকরি ডিমোশন হচ্ছে, ব্যবসা ক্ষতি হচ্ছে। তাই রাগ ইজ এ ডিজিজ। তাহলে আমি কেন রাগ কন্ট্রোল করতে পারছি না? এবং রাগ কন্ট্রোলের জন্য আমি পরামর্শ করতে পারছি না? আমি আজকে এটার উপরে কথা বলবো, অবশ্যই কথা বলবো, কিন্তু তোমরা তো প্রস্তুতকে একবার এদিকে যাচ্ছ, একবার এদিকে যাচ্ছ, একবার এদিকে যাচ্ছে, এত রকম এদিকে ওদিকে ছোটাছুটি করলে তো আমি স্পেসিফিক্যালি কথা বলতে পারবো না। স্যার আমরা আসলে একটু প্রশ্নটাতে যাই, যে যেটা পার্টিসিপেন্ট লিখেছে। এখন আমরা কি মানে আপনি যেমন বলছেন ঠিক তেমনটাই, একজন হয়তো আত্মহত্যা নিয়ে প্রশ্ন করেছেন, আরেকজন রাগ নিয়ে প্রশ্ন করেছেন, আরেকজন স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করেছেন। সো স্যার আমি আশা করবো যে ছোট্ট ছোট্ট করে স্যার আপনি সবগুলো প্রশ্নেরই উত্তর করবেন স্যার। একজন স্যার প্রশ্ন করেছেন আমাদের যে রেগুলার জীবনে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা কোন উপায়গুলো অনুসরণ করতে পারি।
স্যার এই প্রশ্নটার উত্তর যদি স্যার আপনি একটু দেন। স্যার আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই আপনি দেবেন এবং ছোট্ট ছোট্ট করে। স্যার আমাদের মনে হয় আজকে ওরকম সুযোগটা নেই যে একটা টপিকে বিস্তর আলোচনার মধ্য দিয়ে যাওয়া, যেহেতু আমরা খুব বেশি সময় একত্রে থাকতে পারবো না, প্রায় 10টার কাছাকাছি। আচ্ছা আমরা শোনো, ওকে ওকে, আমার তো নাম তোমরা জানো, আলমাসুর রহমান। আমার জি, স্যার। ইউটিউব চ্যানেলে মন খারাপ কেন হয়, বিষণ্ণতা থেকে বাঁচার উপায় কি, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, রাগ কেন হয়, রাগ থেকে বাঁচার উপায় কি, রাগ কন্ট্রোলের উপায় কি, এই ব্যাপারে আমার অন্তত 8 থেকে 10টা আলোচনা আছে। হিংসা থেকে বাঁচার উপায় কি, হিংসা কাকে বলে, লোভ কি, লোভ থেকে বাঁচার উপায় কি, স্ট্রেস কি, স্ট্রেস থেকে বাঁচার উপায় কি, পারিবারিক, তারপরে দাম্পত্য জীবনের কেন ব্রেকডাউন হচ্ছে, সেই দাম্পত্য জীবনে কি করে হ্যাপি হতে হয়, সমস্ত আলোচনাগুলো আছে। তা ওই সকল আলোচনাতে গেলে 5 মিনিটে 10 মিনিটে তোমরা এর সমস্ত উত্তর পাবে। রাগ কাকে বলে, রাগ থেকে আমরা কি করে পরিত্রাণ পেতে পারি, রাগকে কি করে নিয়ন্ত্রণ করতে পারি, রাগ কেন আমরা করি, সমস্ত আলোচনা সেখানে বিস্তারিত আলোচনা আছে। সুতরাং আমরা যদি আজকে স্পেসিফিক্যালি একটা বিষয় নিয়ে কথা বলতে পারতাম তাহলে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারতে। তোমরা প্রথমে শুরু করেছিলে যে অ্যাঙ্গার, পরে স্ট্রেস, আবার যাত্রা ওদিকে যে হ্যাপিনেস। তাহলে সবগুলো আলোচনাই আমার ইউটিউবে আছে, তোমরা সবগুলো উত্তর সেখানে পাবে যদি তোমরা সেখানে যে দেখতে চাও। তা আমি তারপরেও বলছি, স্ট্রেসের ব্যাপারটা বলছি আগে। এই যে প্রশ্নটা যখন স্ট্রেস নিয়েই করলে, আমরা অ্যাঙ্গার নিয়ে কথা বলছিলাম, তুমি অ্যাঙ্গার থেকে বেরিয়ে এসে আমি স্ট্রেসে চলে গেছো। তুমি যদি অ্যাঙ্গারটা শেষ করতে পারতে ভালো হতো। হ্যাঁ, তো অ্যাঙ্গারটা স্যার তো আমার মনে হয় মাঝামাঝি। যে আপনি যেমনটা বললেন আজকে ওই সুযোগটা হয়তো আমরা পাচ্ছি না, ওনারা আপনার ইউটিউব চ্যানেল থেকে ডিটেইলে শুনে নেবেন। সো ছোট্ট করে যদি স্যার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে হয়তো হ্যাঁ পাকিস্তানি সেটাই একটু সেটাই খুশি হবে। সেটাই আমি স্ট্রেস নিয়ে কথা বলবো, আমি অ্যাঙ্গারটাকে সংক্ষেপে শেষ করি। তাহলে আমি জি, কি স্যার। বললাম এতক্ষণ ধরে তোমরা বুঝতে পেরেছো কিনা, সেটা হচ্ছে রাগ কখনো আসে না, রাগ কখনো ওঠে না। আসলে রাগ আমরা নিজেরা তৈরি করি। উই আর দ্য ক্রিয়েটার অফ আওয়ার ওন থট। একটা কথা মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা মানে আল্লাহ তাআলা আমাদেরকে চয়েস দিয়েছেন। চয়েস মানে জানো তো, আমরা ভালোটাও গ্রহণ করতে পারি, খারাপটাও গ্রহণ করতে পারি। আমরা সৎ পথেও থাকতে পারি, অসৎ পথেও থাকতে পারি, রাইট? আমরা রাগ করতেও পারি, রাগ নাও করতে পারি, রাইট? ইয়েস অর নো? ইয়েস। আমরা গালিও দিতে পারি, গালি নাও দিতে পারি। আমরা কারো সমালোচনা করতে পারি, সমালোচনা নাও করতে পারি, ঠিক? আমার সামনে ভাত আছে, পোলাও আছে, আমি ভাতও খেতে পারি, পোলাও খেতে পারি। এটা কি আমার চয়েস না? দুটো আমাকে সামনে আছে, এখন কোনটা খাবো এটা তো আমার ব্যাপার নাকি? জি স্যার। তাহলে আমি রাগ করব কি করব না, আমাকে কেউ বকা দিয়েছে বা খারাপ বলেছে, সমালোচনা করেছে, বদনাম করেছে, আমি রাগ করতেও পারি, রাগ নাও করতে পারি, তাই তো? জি স্যার। তাহলে আমি রাগ করছি কেন? কারণ রাগ করতে আমি চাচ্ছি। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। রাইট। কারণ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমার ছোটবেলায় পরিবারের সদস্যরা রাগ করে, বাবা রাগ করেন, মা রাগ করেন, টিচার রাগ করেন, প্রতিবেশীরা রাগ করেন। তাহলে আমি ছোটবেলা থেকে শিখে এসেছি, দেখে এসেছি যে রাগ করাটাই স্বাভাবিক, রাগ করাটাই উচিত, রাগ করাটাই নর্মাল। সুতরাং আমি রাগ করব, এটাই স্বাভাবিক, ঠিক? বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝেছি। তার মানে আমরা ভুল কিছু শিখেছি। ঠিক, ভুলই হ্যাঁ। শিখেছি। রাইট। কারণ আমরা মনে করি রাগ করলে কাজ হয়, রাগ করলে কোনোদিন কাজ হয় না। রাগ অলওয়েজ নেগেটিভ। রাগ মানে হচ্ছে ধ্বংস, রাগ মানে হচ্ছে সম্পর্ক খারাপ, রাগ মানে হচ্ছে নিজের উপরে, শরীরের মধ্যে নেগেটিভিটি তৈরি হবে, হার্টের প্রবলেম হবে, স্ট্রোক হবে, আমার প্রেশার বাড়বে। আর যাকে আমি রাগারাগি করছি, গালিগালাজ করতে, যার সাথে আমার সম্পর্কটা খারাপ হচ্ছে, তাহলে আমি কেন রাগ করছি? আমি যেহেতু তাকে বোঝাতে পারছি না, আমি যেহেতু তাকে মানাতে পারছি না, এই জন্য রাগ করে তাকে মানাতে চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, তাই তো? ইয়েস স্যার। দিস ইজ তাহলে রাগ কিভাবে কন্ট্রোল করা যায় স্যার? স্যার রাগ কন্ট্রোলের উপায় জানতে চাইছিলাম স্যার। আমি তো কথা ওটার উপরই বলছি, কি মুশকিলের কথা? আমার কথা তুমি বুঝতে পারতেছো? আসসালামু আলাইকুম স্যার।
আমার আমি কথা কি আমার লাইফ তুমি কি আমার কথা বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ বুঝতে আমি পারছি। স্যার, বুঝতে আমি পারতেছি। আমি ABCD থেকে শুরু করছি। ABCD-টা আগে বোঝো, তারপরে তুমি বাক্য রচনা করতে পারবে। জি স্যার, রাগের জি স্যার, বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে রাগের পরবর্তী ব্যাপারগুলো বুঝতে পারবে। কেমনে জি স্যার। কন্ট্রোল করবে সেটা তো পরে বুঝবে, আগে রাগটা জিনিসটা কি এটা তো বুঝতে হবে নাকি? জি স্যার। হ্যাঁ, তো সেটা বোঝো আগে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা ছোটবেলা থেকে বুঝে এসেছি, শিখে এসেছি, ব্রেনে রেকর্ড হয়ে আছে, রাগ করাটাই উচিত, রাগ করাটাই স্বাভাবিক, রাগ করাটাই দরকার। দিস ইজ রং। এই শিক্ষাটা হচ্ছে ভুল শিক্ষা। আমাদের নবী বলেছেন কখনো রাগ করা যাবে না, রাগ ত্যাগ করতেই হবে। তার মানে উনি সঠিক কথা বলেছেন, আমরা বেঠিক জিনিস শিখেছি। তাহলে ওখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, যে প্রশ্নটা করলো তার উত্তরটা আমি পরে আসছি। তাহলে এখন আমরা ভুল কিছু শিখেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস মনে রাখবে, মানুষকে কখনোই খুশি করা যায় না। কোনো মানুষকে তুমি খুশি করতে পারবে না সে যদি খুশি হতে না চায়, ঠিক? জি স্যার। আচ্ছা, আমি আবার জি বলছি, স্যার। কোনো মানুষকে কখনোই তুমি খুশি করতে পারবে না সে যদি খুশি হতে না চায়। না চায়। ঠিক তেমনি কখনোই কোনো মানুষ তুমি রাগাতে পারবে না সে মানুষ যদি রাগ করতে না চায়। যেমন এক্সাম্পল, তুমি যদি ঠিক করো যে আগামীকাল আমি রাগ করব না, যে যাই বলুক, যে যাই করুক, আমার কথা শুনুক আর নাই শুনুক, আমার কাছে থাকুক আর আমাকে ছেড়ে যাক, আমি রাগ করব না, তাকে কি কখনো রাগ করানো যাবে? না। তাহলে ব্যাপারটা পরিষ্কার না পরিষ্কার না? হ্যাঁ পরিষ্কার। পরিষ্কার স্যার। তাহলে কি পরিষ্কার? আমরা যে রাগ করছি এটা আমার চয়েস। আমি মনে করছি রাগ করাটা দরকার আছে, রাগ করাটা উচিত আছে, রাগ করাটা প্রয়োজন, রাইট? জি স্যার। রাইট। তাহলে আমাকে তো ধাপে ধাপে বুঝতে হবে নাকি? এখন এখন ওই যে একজন প্রশ্ন করলো না, স্যার আমি রাগ কি করে কন্ট্রোল করব, রাইট? এখন তুমি জি যখন স্যার। রাগ করে ফেলবে, বিরক্ত হয়ে যাবে, মেজাজ গরম করবে, এখন না তোমার মেজাজ কন্ট্রোলের ব্যাপার আসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে রাগটা আমি করবোই না, কন্ট্রোলের প্রশ্ন আসছে কেন? স্যার স্যার, এটা এইটা কিভাবে যেন অবশ্যই গুরুত্বপূর্ণ আপেক্ষিকভাবে আইসে কথা। পড়ে স্যার। হ্যাঁ, স্যার এটা কিভাবে যেন আপেক্ষিকভাবে এসে পড়ে স্যার, কিছু বলা যায় ওটাই না। তো ওটাই নিজের তো এসে ইচ্ছায় পড়ে। তো বলছি, করি না, এটা নিজে নিজেই চলে আসে। ওটাই তো স্যার, বলছি। আচ্ছা ভাবি বলো আমি তো, ঠিক আছে। আচ্ছা লেসেন, আচ্ছা বলো তো, বিষণ্ণতা নামটা শুনেছো? বিষণ্ণতা, স্ট্রেস, মানে স্ট্রেস না, বিষণ্ণতার ইংলিশ হচ্ছে অ্যাংজাইটি। ডিপ্রেশন। ডিপ্রেশনের নাম শুনেছো? বিষণ্ণতা ডিজিজ। জি স্যার। স্যার শুনেছি স্যার। আচ্ছা, বিষণ্ণতা কেন হয় জানো? বলো তো বিষণ্ণতা কেন হয়? একজন মানুষের যদি মন খারাপ থাকে অন্তত 3 সপ্তাহ, 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউয়াস, একটা মানুষ যদি কোনো কারণে কেউ হয়তো তাকে ছেড়ে চলে গেছে, অথবা কেউ মরে গেছে, বা অথবা তার ডিমোশন হয়েছে, অথবা পরীক্ষায় খারাপ করেছে, হোয়াট এভার, কেউ যদি 15 দিন, অ্যাটলিস্ট 15 থেকে 3 সপ্তাহ মন খারাপ করে, মন খারাপ মানে কি, কোনো কিছুতে সে তার হাসবে না, সে কোনো কিছুতে আনন্দ পাবে না, এরকম মানে 15 দিন বা 3 সপ্তাহ যদি কেউ টানা মন খারাপ থাকে, তাহলে সে বিষণ্ণতায় বা ডিপ্রেশনে চলে যাবে। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। তাহলে বুঝেছি ডিপ্রেশন স্যার। কখন হচ্ছে? যখন সে টানা 2 থেকে 3 সপ্তাহ মন খারাপ থাকছে, রাইট? জি। জি স্যার। আমার যদি মন খারাপ নাই থাকে তাহলে আমার বিষণ্ণতা তো আসবেই না। জি স্যার। তাহলে মন খারাপ করছি কেন? তাহলে আগে কথা বলা উচিত মন খারাপ কেন আমরা হয়, মন খারাপ থেকে বাঁচার উপায় কি, এটা আলোচনা হওয়া উচিত, তাই তো? ডিপ্রেশন দিয়ে আলোচনা করার আগে তো মন খারাপ নিয়ে আলোচনা করা উচিত নাকি? জি স্যার। জি স্যার। ব্যাপারটা বুঝতেছো না বুঝতেছো না? হ্যাঁ বুঝছি স্যার। বুঝেছি। তো সেদিন একটা মেয়ে আমার সাথে সাক্ষাৎকার নিচ্ছিল একটা অনলাইন টেলিভিশনে বিষণ্ণতা নিয়ে, হ্যাঁ, আমাকে ডিপ্রেশন নিয়ে।
তাই আমি বললাম ডিপ্রেশন নিয়ে আলোচনা করে লাভ কি, আগে আলোচনা করো মন খারাপ থেকে আমরা কি করে বাঁচতে পারি, রাইট? জি স্যার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তাহলে রাগ আমি কন্ট্রোল করব, প্রশ্নটা আসবে তখন যখন আমি রাগ তৈরি করব, রাইট? জি Right. স্যার। জি স্যার। তো রাগ যদি আমি তৈরি না করি তো রাগ কন্ট্রোলের ব্যাপারটা আসে না। এখন প্রশ্নটা হবে যে আমি আসলে রাগ করবই না। স্যার আমার একটা কোশ্চেন। কোশ্চেনটা পরে করো, আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। জি স্যার। আচ্ছা, তোমার শরীরে যদি কোভিড ভাইরাস না ঢোকে তাহলে কোভিড জি, ভাইরাসের স্যার। ট্রিটমেন্ট দরকার আছে? না স্যার। না, দরকার স্যার। নেই। তুমি অ্যান্টিবায়োটিক কখন খাবে? যখন তোমার শরীরে ব্যাকটেরিয়াটা প্রবেশ করবে। রোগ Right. হবে তখন। রাইট। তাহলে তুমি যখন বিরক্ত হয়ে রাগ তৈরি করবে, কেন বললো, কেন করলো, কেন আসলো না, কেন আমাকে ছেড়ে গেল, জি, স্যার। আমি বলতে চাইছি যে স্যার আমাদের রাগ প্রতিকার না, রাগ প্রতিরোধের কি রকম উপায় আছে স্যার? দিস ইজ দ্য কোশ্চেন, দিস ইজ দ্য রাইট কোশ্চেন। আমি ওটা নিয়ে কথা বলতে পছন্দ করছিলাম, তোমরা তো ওই লাইনে যাচ্ছিলেই না, রাইট? স্যার আমরা যদি রাগ না করি বা আব্বু আম্মুর কাছে থেকে মাঝে মাঝে কিছু পাওয়া যায় না রাগ না করলে, এই জায়গায় আমরা কি করব? এটা তো আমাদের রং ওয়ে রে বাবা, এটাই তো আমাদের রং ওয়ে। আমরা মনে করি গালিগালাজ করলে, রাগ না করলে, না খেয়ে থাকলে বোধহয় জিনিসটা মা বাবা দেবে না। দিস ইজ জি, স্যার। রং। আমাদের স্যার এটা তো ওইটাই তো ভুল। হয়, রাগ করলে পাই। না এটা জি, ভুল। স্যার। না, তুমি মা বাবাকে বোঝাও, মা বাবা যদি তোমাকে বোঝে যে এই জিনিসটা তোমার দরকার, তুমি যদি বাবা বাবাকে বোঝাতে পারো যে আমার এটা প্রয়োজন, আমার এটা লাগবে, তাহলে বাবা মা এটা অনুভব করবে, দেবে। বাবা মা তো সন্তানদেরকে ভালোবাসে। আমাদের বাবা মাদের জীবনের লক্ষ্য কি? সন্তানদের খুশি, সন্তানদের আনন্দ, খুশি তো বাবা মার উদ্দেশ্য নাকি? হ্যাঁ, জি, স্যার। তো বাবা মা সন্তানদের মন খারাপ তো দেখতে চায় না কখনোই। তাহলে বাবা মাকে যদি আমরা বোঝাতে পারি যে এর মধ্যে আমার খুশি, বাবা মা অবশ্যই সেটা খুশিটা রাখবেন। কিন্তু বাবা মা যদি মনে করেন যে এটা কি করবো আসলে স্যার? বাবা মা যদি স্যার মনে মাইন্ডে করে তো তখন ওইগুলো থাকে না। আমার কথা শোনো, বাবা মা যদি মনে করে যে এই জিনিসটা কিনলে তার ক্ষতি, তাহলে বাবা মা তো সেই জিনিস দেবে না। এখন আমার অষ্টম শ্রেণী পড়া ছেলে যদি বলে আমার এখন অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, হ্যাঁ, আমি যদি মনে করি এই মোবাইলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে সে নষ্ট হয়ে যেতে পারে, এডিক্টেড হতে পারে, আমি তাই কেন দেবো? এখন যদি সন্তান মনে করে বাবা আমার কথা শুনলো না, তাহলে তো এই ব্যাপারটা হইলো না। এখন আমার 10-এ পড়া সন্তান যদি বলে আমার মোটরসাইকেল লাগবে, আমি জানি মোটরসাইকেল চালালে সে স্পিডে চালাবে, অ্যাক্সিডেন্ট করতে পারে, আহত হতে পারে, কত ছেলে মারা যাচ্ছে। তো সে চাইলে বলে আমি দেবো নাকি? তো আমি তো তাকে দিতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে তাকে ব্যাপারটা বোঝাতে হবে। সন্তানরা যেমন বুঝবে, বাবার সাথে রাগটা করি, ওটার ভিতরে তো ওই রকমের একটা থাকে না। বুঝলাম না, বলো। অন্যদের সাথে যখন রাগটা করা হয় তখন স্যার রাগটা খুব সিরিয়াস পর্যায়ে চলে যায়। মা বাবার সাথে তো রাগটা খুবই ভালোবাসার রাগ, ওটা আছে। কিন্তু অন্যদের সাথে যখন ফ্যামিলি মেম্বারের বাইরে যখন রাগ করা হয় তখন তো এটা সিরিয়াস পর্যায়ে চলে যায়। এখন এটা প্রতিকার না করে প্রতিরোধের কি উপায় আছে স্যার? আমি তো ওটাই বলছি, তোমরা তোমার বাবা মা নিয়ে কথা আমি তো ওটা বলতে চাচ্ছিলাম না স্যার, বাবা মার সাথে রাগটা তো ভালোবাসার একটা বিষয়, ওটার সাথে বাহিরে রাগের কোনো সম্পর্ক নেই আমার মতে। আচ্ছা, তোমার মতে সেটা সম্পর্ক নাই, কিন্তু অনেকে বাবা মার সাথে রাগ করে অনেক অনেক অঘটন ঘটছে, ভাঙাচোরা করছে, অনেকে অনেক ঘটনা ঘটছে। এটা হচ্ছে পারিবারিক সমস্যা, পারিবারিক সম্প্রীতির প্রবলেম। স্যার আমরা যদি বাবা মার কাছ থেকে একটা জিনিস চাই, তারপর যদি পরবর্তীতে বাবা মা দেখে যে না ওইটা ঠিক ছিল, তারপর যদি তার সময় চলে যায়, তখন তো আমাদের এমনিতেই রাগ হয়। ওইরকম আস্তে আস্তেই বাবা মার প্রতি রাগ তৈরি হয়। এখন এটা আসলে পারিবারিক শিক্ষার সমস্যা। তো এখন কথা হচ্ছে যে এই ব্যাপারটা তো সব পরিবারে ঘটে না। অনেক উচ্চ যারা বা সন্তান থেকে ছোটবেলায় ইতিবাচক ভাবে তৈরি করেছে, সুন্দরভাবে তৈরি করেছে, অথবা অনেকের অর্থনৈতিক সংকট আছে। আমার অনেক ছাত্রকে আমি দেখেছি, তাদের অনেক সমস্যা আছে, বাবা মারা ভালো ইনকাম করে না, কিন্তু তারা বাবা মাকে বোঝে, তারা জানে আমি বাবা মার কাছে এটা চাইতে পারি না, আমি বাবার কাছে 3টা শার্ট চাইতে পারি না, আমি বাবার কাছে দামি মোবাইল চাইতে পারি না,
আমি বাবাকে বলতে পারি না যে আমি বার্গার খাবো, আমি বাবাকে বলতে পারি না যে আমাকে ওই জিনিসটা কিনে দাও। তার মধ্যে সেই বিবেচনা বোধ, সেই তার মধ্যে সেই ভাবনাগুলো থাকে, সেই ভাবনাটা তাকে তৈরি করতে হয় ছোটবেলা থেকে। হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট, কোনটা উচিত কোনটা উচিত না, বাবা কত ইনকাম করে, বাবা আমাকে দিতে পারবে কিনা, হ্যাঁ এই স্যার, এখানে বিষয়টা বোধহয় কমিউনিকেশনের হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ ব্যাপার নিশ্চয়ই হ্যাঁ। যে আমি একটা ছেলে হয়তো বারে বারে সন্তান জানি না যে একটা ছেলে বারে বারে প্রশ্ন করছে যে আমি বাইরে গেলে রেগে যাচ্ছি, আমি সেই ব্যাপারে কিন্তু প্রশ্ন কিছুটা উত্তর দিয়েছি, সে বোধহয় উত্তরটা বোঝেনি। আমি বলেছি রাগ হচ্ছে ইটস এ নেগেটিভ ইমোশন। আমার কথা যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার এই একই প্রশ্ন 10 বার করে করবে, তার মানে আমার প্রশ্ন উত্তরটা আমার বুঝতে পারছো না তোমরা। আমি বারে বারে বলছি হচ্ছে অ্যাঙ্গার ইজ মাই চয়েস, রাগ আমার চয়েসের উপর নির্ভর করে। আমি যদি মনে করি আমি রাগ করব তো রাগ করব, আমি যদি মনে করি রাগ করব না তো রাগ করব না। এখন আমাকে, আমি বলেছেন একটু আগে একটা কথা কতবার বলবো, যে মানুষকে কখনো খুশি করা যায় না সে যদি খুশি হতে না চায়। ঠিক তেমনি তোমাকে কেউ রাগাতে পারবে না তুমি যদি রাগ করতে না চাও। তাহলে আমি যদি সিদ্ধান্ত নিই আমি রাগ করব না, তাহলে আমি রাগ করব না। এখন প্রশ্ন যেটা হচ্ছে তাহলে আমি রাগ করছি কেন? কারণ রাগ করতে আমি চাচ্ছি, আমি রাগ করতে চাচ্ছি বলেই তো রাগ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে মেজাজ গরম তো হতেই পারে, আমার মন খারাপ অনেক কারণে হতে পারে, সেই মন খারাপটা কেন হচ্ছে সেটা আমাদেরকে ভাবতে হবে। যেমন আমরা সবসময় কি মনে করি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো তাহলে সব উত্তর পেয়ে যাবে, হ্যাপিনেস অ্যাঙ্গার সব বুঝতে পারবে। আমরা সবসময় চিন্তা করি সবকিছু আমার মনের মতন হবে, আমি যখন যা চাইবো তা পাবো, আমার কথা মতো সবকিছু হবে, সবাই আমার কথা মতো চলবে, আমার কথা মতো সবকিছু ঘটবে, আমার মনের মতন সবকিছু হবে। ঠিক? জি স্যার। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে আমার মনের মতন তো সবকিছু হবে না। 10 জন মানুষের 10 রকম চাওয়া, 10 রকম মানুষের 10 রকম চিন্তা। তা আমি চাচ্ছি এটা, ও চাচ্ছে তো ওটা, ও চাচ্ছে আর একটা, আমরা 10 জন 10টা চাচ্ছি কিন্তু জিনিসটা তো একটা, তাহলে তো একজন খুশি হবে 9 জন খুশি হবে না। জি স্যার, এই পরিস্থিতিটাই খুব ক্রিটিক্যাল। এই সময় কিভাবে মেজাজ কন্ট্রোল করে রাখা যায় বা হ্যাঁ, রাখা যায় স্যার? এই জন্য তোমাকে বুঝতে হবে যে আমি যা চাবো, আমি যা আশা করব সেই আশা পূর্ণ হবে এটা মনে করার কোনো কারণ নাই। আমি আমার জীবনের স্বপ্ন থাকবে, আমার জীবনের উদ্দেশ্য থাকবে, আমার জীবনের লক্ষ্য থাকবে, আমি সেই উদ্দেশ্য লক্ষ্যে এগোবো। কিন্তু আমি এটা বলে না, নো এক্সপেকটেশন নো পেন। একটা জিনিস মনে রাখবা, যেখানে আশা সেখানেই নিরাশা, রাইট? জি স্যার। তাহলে তাহলে মানে কি, নো এক্সপেকটেশন নো পেন, আশা নাই নিরাশা নাই। পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। স্যার দ্যাট মিন্স স্যার অ্যাকচুয়ালি স্যার সবকিছু স্যার আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে যে আসলে আমরা কিভাবে কোনটা আমি করলে কি হবে। আমি এতক্ষণ ধরে কি বললামটা কি মুশকিলের কথা? আমি তো এই কথাই বলতেছি। তাহলে জি এখন স্যার, ব্যাপারটা বুঝতে বোঝার পারছি চেষ্টা স্যার। করো, আমার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তোমরা কি দ্যাট মিন্স উই শুডন্ট হ্যাভ এক্সপেকটেশন। না, দ্যাট মিন্স উই শুডন্ট হ্যাভ এক্সপেকটেশনস। নো এক্সপেকটেশন নো পেন। আমি আমার জীবনে স্বপ্ন থাকবে, উদ্দেশ্য থাকবে, কিন্তু সেই স্বপ্ন উদ্দেশ্যের জন্য আমি কাজ করব। কিন্তু আমি কখনোই এটা ভাবতে যাব না যে আমি যেটা চাবো সেটাই হবে, এমন কোনো কথা নেই। হতেও পারে, নাও হতে পারে। আমাকে সিচুয়েশনটাকে একসেপ্ট করতে হবে, একসেপ্ট দ্য সিচুয়েশন। এই যে করোনা সিচুয়েশনটা তৈরি হচ্ছে, এটাকে আমরা আশা করেছিলাম? আশা তো করি নাই। জি স্যার। তাহলে জি না আমাকে স্যার। এটা কি করতে, তাহলে আমাকে কি করতে হবে? সিচুয়েশনটাকে একসেপ্ট করতে হবে। তো একসেপ্ট না করলে তো আমি অসুস্থ হয়ে যাব নাকি পাগল হয়ে যাব? একসেপ্ট দ্য সিচুয়েশন। তুমি যে মেয়েকে ভালোবাসবে তাকে, তুমি 10টা মেয়েকে পছন্দ করো, 10টা মেয়েকে বিয়ে করতে হবে নাকি? না। এটা তো না স্যার।
তাহলে তুমি যা চাচ্ছ তা কি হবে নাকি? তা এখন প্রশ্ন হচ্ছে তুমি একজনকে ভালোবাসো, সে তো তোমাকে ভালোবাসে না, তাহলে তুমি তাকে পাবে কি করে? কি মুশকিল। এখন তুমি মন খারাপ করে কি আত্মহত্যা করবে? অবশ্যই না। তাহলে তাহলে এখন আমরা, আচ্ছা এখন আমার কথা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তোমরা কি আনকন্ডিশনাল লাভ কথাটা শুনেছো? নিঃস্বার্থ ভালোবাসা শুনেছো কি শুনো নাই? হ্যাঁ স্যার। শুনেছি স্যার। আবার বলো শব্দটা কি? শব্দটা কি? আনকন্ডিশনাল। এই আনকন্ডিশনাল লাভের বাংলা কি? শর্তহীন ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা। আচ্ছা, নিঃস্বার্থ ভালোবাসা মানে হচ্ছে যে ভালোবাসার সাথে আমার কোনো স্বার্থ নাই, রাইট? ইয়েস স্যার। ওকে, আওয়াজটা কিসের? আচ্ছা এখন আসো, একটা জিনিস লেখো কাগজ কলম থাকলে। লাভ ইজ ইকুয়াল টু লাভ যোগ পেন। আবার বলছি, ভালোবাসা সমান সমান ভালোবাসা যোগ কষ্ট। পেন মানে কষ্ট, বেদনা, ঠিক তো? তার মানে আমরা অনেক সময় বলি না যে ভালোবাসা, আবার বলবো? জি স্যার। ইংলিশে বলি লাভ ইজ ইকুয়াল টু লাভ প্লাস পেন। পেন মানে কষ্ট। বাংলায় বলি ভালোবাসা সমান সমান ভালোবাসা যোগ কষ্ট। ওকে, আচ্ছা দুই সমান সমান কত? 2 না? জি 3 সমান সমান কি? 3 তো? জি 4 সমান সমান? 4। তাহলে ভালোবাসা সমান সমান কি? ভালোবাসা সমান সমান কি? কি মুশকিল? লাভ প্লাস পেইন। না না, কিন্তু হওয়া উচিত কি? ভালোবাসা সমান সমান ভালোবাসা। লাভ যদি 2 হয় তাহলে লাভ লাভ তাহলে ভালোবাসা মানে ভালোবাসা, রাইট? ভালোবাসা মানে ভালোবাসা সমান সমান ভালোবাসা হওয়ার তো কথা নাকি? জি স্যার। তাহলে আমরা মাঝে মধ্যে বলি না ভালোবাসা মানে কষ্ট, ভালোবাসলে কষ্ট পাইতে হবে, বলি কি না? জি বলি স্যার। একটা গান ছিল আমাদের সময়, তোমাদের সময় না, আমরা যখন ছোট ছিলাম, প্রেমের নাম বেদনা সে কথা বুঝি নাই আগে। জি স্যার শুনছি। শুনছো? তো প্রেমের নাম কখনো বেদনা হয় নাকি? প্রেমের নাম তো প্রেম হবে। বুঝছো না বুঝো নাই? তাহলে প্রেমের নাম হচ্ছে প্রেম। প্রেম ইজ ইকুয়াল টু প্রেম, 2 ইজ ইকুয়াল টু 2, 3 ইজ ইকুয়াল টু 3, 4 ইজ ইকুয়াল টু 4। প্রেম ইজ ইকুয়াল টু প্রেমই তো হবে। কিন্তু ভালোবাসা মানে ভালোবাসা, ভালোবাসার সমান সমান ভালোবাসা। এখন ভালোবাসার সমান সমান কষ্ট কখন হচ্ছে জানো? যখন তুমি আশা করছো, এক্সপেক্ট করছো যে আমি ওকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসবে। যখন আশা করব তখনই আমি কষ্ট পাবো, কারণ সে তো ভালো নাও বাসতে পারে। বুঝছো না বুঝো নাই? কিন্তু আচ্ছা বলো তো, আমি একজনকে ভালোবাসবো, তার কল্যাণ করব, তার উপকার করব, তার ভালো চাইবো, আমি কেন আশা করব সেও আমার ভালো চাইবে? আমি একজনকে রাস্তা পার করে দিয়েছি, আমি কেন ভাববো সেও একদিন আমার রাস্তা পার করে দেবে? একদিন একটা লোক রাস্তায় পড়ে গেছে, তাকে আমি উঠিয়ে দিয়েছি, আমি কেন ভাববো সে আমাকে উঠিয়ে দেবে? তাহলে কি আমরা সবকিছু নিঃস্বার্থভাবে ভাববো? আমরা যত ঝামেলা করাই এক্সপেকটেশন। হ্যাঁ একদম, ভেরি গুড। এই যে এইবার আসল জায়গায় আসছো, নো এক্সপেকটেশন নো পেন। আচ্ছা বলো তো, বাবা মা সন্তানদেরকে ভালোবাসে কি স্বার্থপরতার জন্য, যে সন্তান আমাকে পালবে, আমাকে দেখাশোনা করবে, আমাকে সারা জীবন খাওয়াবে, এটার জন্য সন্তান বাবা মা ভালো সন্তানকে মানুষ করে? বাবা মারা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ, রাইট? জি স্যার, রাইট। এটাকেই বলে নিঃস্বার্থ ভালোবাসা। আমাদের তুমি জানো আমাদের কিয়ামতের ময়দানে, তোমরা যারা এখানে আছো অধিকাংশ মুসলমান, কিয়ামতের ময়দানে
যখন সবাই ইয়া নাফসি বলবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, সমস্ত মানুষ পড়বে, এমনকি নবী রাসূলরাও বলবে আল্লাহ বাঁচাও ইয়া আল্লাহ বাঁচাও। সবাই তখন এমন একটা বিভৎস অবস্থা হবে যে সবাই খালি বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। এই অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ হবে, কি আওয়াজ জানো? সবাই বলবে ইয়া নাফসি, কিন্তু এমন সময় একটা আওয়াজ আসবে, হে উম্মতি হে উম্মতি হে উম্মতি হে উম্মতি। বলো তো কে বলবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী তখন কি বলবেন? আমার উম্মতিরা কই, আমার উম্মতিরা কই। তার মানে উনি উম্মতদেরকে ভালোবাসেন কি নিঃস্বার্থ। তিনি চান আমার সমস্ত উম্মতরা ভালো থাকুক, তারা সুখে থাকুক, তারা বেহেশতে যাক। ঠিক? স্যার পিতামাতা ছাড়া আজও কি এই ভালোবাসা সম্ভব? আরে আশ্চর্য, আমি একটা কথা বলতেছি তুমি আরেকদিকে চলে গেল। তুমি আমার কথা শুনতাই না। আমরা একটু স্যারের কথাগুলো শুনি এবং কথার মাঝখানে প্লিজ রিকোয়েস্ট তুমি কি করছি আমার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনতে পাইছো না শোনাও নাই? কথা না। হ্যালো, জি স্যার। আমার কথাটা বুঝছো না বুঝো নাই? জি জি। তাহলে তুমি আবার কোথায় চলে গেলা? তুমি যদি একটা কথা বোঝো তাহলে সব কথাই বুঝতে পারবে না, একটা কথা না বুঝলে কোনো কথাই বুঝতে পারবে না। জি। শোনো, আমরা পড়ি কেন বলো তো? আমরা পড়ি কেন? শেখার জন্য। শিখবো জি। কখন? যখন বুঝবো। বুঝবো কখন? যখন ব্যাপারটা নিয়ে ভাববো। তোমরা কোনো কিছু ভাবতেই না, তাহলে কেমনে বুঝবা? জি স্যার। আমার কথাগুলো তো বুঝতে হবে, বুঝতে গেলে চিন্তা করতে হবে। তোমার চিন্তাই করতেছো না, এক লাইন থেকে আরেক লাইনে চলে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তুমি একজনকে চাকরি দিয়েছো, তুমি কি ভাববা সেও আমাকে চাকরি দিবে? জি না স্যার। তাহলে এটা কি বলে কি নিঃস্বার্থ না? তুমি একটা লোককে জি। রাস্তা পার করে দিয়েছো, তুমি আশা করবে ও লোকটা তোমাকে রাস্তা পার করে দেবে? না স্যার। তুমি একজনকে থ্যাংক ইউ দিয়েছো, তুমি কি আশা করবে ওই লোকটা আরেকদিন তোমাকে থ্যাংক ইউ দেবে? আমার দেওয়ার কথা আমি দেবো, আমি ভালো কাজ করব, ভালো উত্তম আচরণ করব, মানুষের কল্যাণ করব। কেউ আমার কল্যাণ করুক না করুক, আই ডোন্ট কেয়ার, রাইট? জি স্যার। আমি মানুষকে ভালোবাসবো, প্রত্যেকটা মানুষের উপকার করব, কেউ আমার ভালোবাসুক আর না বাসুক, আই ডোন্ট কেয়ার। দিস ইজ কল্ড আনকন্ডিশনাল লাভ, রাইট? জি স্যার। বুঝছো না বুঝো নাই? জি। বাবা মারা যেমন সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ, আমরা ওইরকম করে আমরা সবাইকে ভালোবাসবো। আমি তোমাকে ভালোবাসবো, তোমার ওর কল্যাণ করবো। যে আজকে আমি তোমাদের অনুষ্ঠান করছি, তোমরা কি আমি কোনো পয়সা টাকা দিবা না তো? তা আমি কথা বলছি কেন, তো বকবক করছি কেন? ভালোবেসে। নিঃস্বার্থভাবে। আমি চাই তোমরা ভালো থাকো, নিঃস্বার্থভাবে। সুন্দর থাকো, তোমার জীবনটা সুন্দর হোক, এটাই তো আনকন্ডিশনাল লাভ নাকি? জি স্যার। জি বাস ওই জি তো। স্যার। তাহলে আমরা সবকিছুর মধ্যে স্বার্থ খুঁজবো কেন? যখনই তুমি স্বার্থের কথা ভাববে, নিজের লাভের কথা ভাববে, তখনই তোমার মন খারাপ হবে, যখন পাবে না। কি ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। হ্যাঁ স্যার। বলো বলো। স্যার এটাই সত্যি কথা স্যার। হ্যাঁ তো ওটাই তো। স্যার তাহলে শব্দ এক্সপেকটেশনের, তাইলে না রাগও না থাকবে না, ডিপ্রেশনও থাকবে না। না, হ্যাঁ ডিপ্রেশন কেন হচ্ছে? তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তো মন খারাপ হচ্ছে, ডিপ্রেশনে মন খারাপ কেন? কারণ সে আমাকে ছেড়ে চলে গেল। কেন সে চলে গেছে? তার ভালো লাগছে, চলে গেছে। তোমার চাইতে ভালো কাউকে পেয়েছে, চলে গেছে। তোমাকে কি করতে হবে? মনে করতে ইস ওকে, গেছে ভালো হয়েছে, আবার কি? স্যার আমাদের এখন তাইলে সবার উপর থেকে এক্সপেকটেশন সরাতে হবে। না, এটা একটা এটা যে আমি তার জন্য একটা করি, সে আমার বিনিময়ে এই জিনিসটা করবে, আমি সেটা এক্সপেক্ট করবো না। না না, মানে আমার কথা হচ্ছে যে আমি করবো কেন? কারণ আমি করতে পারছি বলে তো করছি।
আচ্ছা আমি একটা মানুষকে স্যার। থ্যাংক ইউ দিতে পারছি, থ্যাংক ইউ দিব না? অবশ্যই দেবো স্যার। তাহলে এখন সে আমাকে থ্যাংক ইউ দিবে এটা আশা করবো কেন? দিলে ভালো, না দিলে না দিল, ঠিক কিনা? স্যার আমি আমাদের একটা মাঝে কথা আরেকটা বললাম, মাঝে মাঝে দেখা যায় স্যার, এই আমার বিষয়ে কি ভাবলো, ও আমার বিষয়ে কি ভাবলো, এইটাই থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় স্যার? স্যার তাহলে দেখা গেল এক্সপেকটেশন থেকে ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে রাগ। ঠিক আচ্ছা আমার নাতি আমাকে ছাড়াচ্ছে, আমাকে আমার কোলে আসতে চাচ্ছে, বুঝছো? আচ্ছা শোনো, আমি তো একটা কারণ বললাম, তাই না? আমার প্রশ্ন হইতেছে যে একবার এক ব্যক্তি আমাদের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে ভালো মানুষ হতে চাই। রাসূল সাহেব কি বললেন জানো? যে তুমি মানুষের উপকার করো, মানুষের কল্যাণ করো, তাহলে তুমি সবচেয়ে ভালো মানুষ হতে পারো। বুঝতে পারছো না? পারো নাই? বুঝতে পেরেছি। তাহলে মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা, এটাই হচ্ছে ভালো মানুষ হওয়ার উপায়। আর আল্লাহ ভালো মানুষকে ভালোবাসেন। আল্লাহ সূরা বাকারাতে বলে কি জানো, 195-এ, মানুষের প্রতি অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন। তার মানে আমরা যদি মানুষের প্রতি ভালোবাসা দিই, অনুগ্রহ করি, হেল্প করি, তাহলে আল্লাহ আমার উপর খুশি হবে। আর মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে মানুষকে আমি ভালোবাসবো, মানুষের কল্যাণ করব, মানুষের উপকার করব। মানুষ আমাকে রাগ করলে করুক, আমি রাগ করব না। কেউ আমার সমালোচনা করলে করুক, আমি তাকে তার মনে আঘাত দেব না। আমি রাগারাগি করে কারোর সাথে সম্পর্ক নষ্ট করব না। আমি রাগারাগি করছি কেন? যেহেতু আমি ভালো ব্যবহার করতে শিখিনি, যেহেতু ভালো ব্যবহার করতে পারি না, যেহেতু ভালো ব্যবহার করা আমার অভ্যাসের মধ্যে নাই। আমি ছোটবেলায় শিখেছি রাগ করা দরকার আছে, রাগ করা প্রয়োজন আছে, অপমান করতে হয়। মানুষ রাগ করলে কাজ হয় না, রাগ না করলে মানুষকে দিয়ে কাজ করানো যায় না। দিস ইজ রং আইডিয়া। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা কখনো রাগ করে না। বিল গেটস কখনো তার অফিসে স্টাফের সাথে গালিগালাজ করে? স্টিভ জব তার স্যার আমাকে শুনতে পাচ্ছেন আশা করি, এবং পার্টিসিপেন্টটাও মনে হয় আমাকে শুনতে পাচ্ছে। আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? রাগারাগি করাটা হচ্ছে একটা অযোগ্যতার লক্ষণ। যে ভালোভাবে কথা বলতে পারে না, যে মানুষকে ভালো করে বোঝাতে পারে না, সেই রাগারাগি করে বোঝায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমি রাগ কন্ট্রোল করবো কেমন করে? আমি মনে মনে ভাববো আমি যা কিছু আশা করছি, যা কিছু মনে করছি, সেটা আমার মনের মতন সবকিছু হবে না, আমার মনের মতন সবকিছু চলবে না। সুতরাং আমি আমার মতন করে যাব। সবাই যদি আমার কথা বোঝে ভালো, আর যদি না বোঝে ইজ অলরাইট, আই এম হ্যাপি। জি স্যার। ওকে, ক্লিয়ার? আমার কাছে মনে হয় যে আমাদের পার্টিসিপেন্টদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়টা। স্যার 10টা 20 বাজে, আমাদের কাছে খুবই কম সময় আমরা নেব, সর্বোচ্চ হয়তো 10 মিনিটে আমরা শেষ করব। আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো, কারণ 10টা বেজে গেছে। 10টা 21 বেজে গেছে ও বাবা, 10:15 বেজে গেছে। হ্যাঁ রাইট, বলো। স্যার আমরা 10 মিনিটে শেষ করবো। আপনার কাছ থেকে চট করে কয়েকটা প্রশ্নের এক কথায় উত্তর চাইবো। আশা করছি যে আপনি এক কথায় যতটা সংক্ষেপে উত্তর দেওয়া যায় সেই উত্তরগুলো আমাদেরকে করবেন। স্যার একজন প্রশ্ন করেছেন যে অনেক বেশি কাজ একত্রে, সেই কাজগুলো সামাল দেওয়ার সময় যে স্ট্রেসটা হয় সেটা সে কি করে করবে? যদি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি একবারে এতগুলো কাজ নিতে পারবো না, আমি নেওয়া ঠিক না। আমাদের একটা আলোচনা আছে না, না বলতে শিখুন। আমরা অনেক ব্যক্তি আছে না, বললে আচ্ছা এই কাজটা তো করো, আচ্ছা করে দেবো, আচ্ছা আমার ওই কাজটা যদি করে দিতে পারবা, আচ্ছা দেবো, আচ্ছা ওই কাজটা কি তুমি একটু আমাকে হেল্প করবে, আচ্ছা করবো। এখন আমি এমন ভাবে এতগুলো কাজ নিয়েছি যে আমি একটাও ঠিক মতো করতে পারছি না। তাহলে আমি কাজটা নিয়েছি কেন? কারণ আমি না বলতে পারি নাই। আমাকে বলতে হবে ভাই দেখেন আমার সামনে 3টে বা 4টে জরুরি কাজ আছে, আমি শেষ করে নিই, তারপর আপনার কাজটা করব। আপাতত আমি কাজটা নিতে পারছি না। এই যে আমরা না বলতে শিখি নাই, যে আচ্ছা করে দেবো, আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি সব কাজগুলো একসাথে গুছিয়ে রাখি, জমিয়ে রাখি, তখন যদি সবগুলো করতে চাই আমার একটা কাজও হবে না। এই জন্য বলে টাইম ম্যানেজমেন্ট। আমি কখন কোন কাজটা করব, যে কাজটা করব ওই কাজটাই মনোযোগ দিয়ে করব, অন্য কাজগুলো ধাপে ধাপে করব। টাইম ম্যানেজমেন্ট, আমি এই টাইম ম্যানেজমেন্ট যদি আমি ঠিক মতো না করতে পারি,
তাহলে আমার কিন্তু স্ট্রেস হবে, কারণ আমি এই কাজটা করবো না এই কাজটা করবো, সে কোনো কাজই হবে না। আমার ব্রেনের মধ্যে চাপ পড়বে, শরীরের উপর চাপ পড়বে, লোকের সাথে সম্পর্ক খারাপ হবে। সুতরাং আমরা কখনোই কাজ মানে জমিয়ে রাখবো না। যেই দিনের কাজ সেই দিন করব, যেই সময়ের কাজ সেই সময় করব। দরকার হলে বেশি কাজ নেব না, যতটুকু পারবো অতটুকু কাজ নেব এবং টাইম ভাগ ভাগ করে নেব। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন স্যার। আরেকটা প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের ইগোর সমস্যা আছে অনেকের। একজন জানতে চেয়েছেন ইগোর সমস্যার সমাধান কি, একদম সংক্ষিপ্ত যদি স্যার। এটার উপর আমি অনেকগুলো লেকচার দিয়েছি, লেকচার গুলো দেখে নিতে পারলে ভালো। ইগো মানে হচ্ছে অহংকার। অহংকার মানে হচ্ছে সত্যকে অস্বীকার করা। ধরো তুমি একটা কিছু বললে, সেটা সত্যি ঠিক, কিন্তু আমি এটা স্বীকার করছি না, কারণ স্বীকার করলে আমি ছোট হয়ে যাব, কারণ আমি তো ওটা জানি না। আমি জানি যেটা সেটা কি বলবো, এটা আমাদের মানসিক একটা সমস্যা। সত্যকে স্বীকার করতে পারাটা হচ্ছে মহত্বের কাজ, নাম্বার 1। আর ইগোর আর একটা সমস্যা হচ্ছে মানুষকে ছোট মনে করা অথবা নিজেকে বড় মনে করা। আমরা যখন নিজেকে খুব বড় মনে করব, অন্যের চাইতে বেশি জানি, অন্যের চাইতে বেশি বুঝি, অন্যের চাইতে ধনী, অন্যের চাইতে সম্পদশালী, তখন আমার মধ্যে একটা অহংবোধ তৈরি হবে। তখন মানুষের সাথে আমি সুন্দর মধ্যে ব্যবহার করতে পারবো না। আমি চাইবো আমাকে সালাম দিক, আমাকে দেখে উঠে দাঁড়াক, আমাকে দেখে সম্মান করুক। আমি যখন এটা এক্সপেক্ট করব, যেহেতু আমি নিজের ভিতরে অহংবোধ আছে, তখনই সম্পর্কটা খারাপ হবে। বলে না অহংকার পতনের মূল। আমার ভিতরে যদি অহংবোধ তৈরি হয় যে আমি অন্যের চেয়ে বেশি জানি, অন্যের চেয়ে বেশি বুঝি, অন্যের চেয়ে সম্পদশালী, তখন আমার সাথে অন্যের ব্যবহারটা ভালো হবে না। বা অন্যকে আমি ছোট মনে করছি, ও আমার চেয়ে কম জানে, ও আমার চেয়ে কম বোঝে, ওর যোগ্যতা কম, তখন আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারবো না। তখন অন্যের সাথে আমার কি হবে, ডিস্টেন্স তৈরি হবে, দূরত্ব তৈরি হবে। দূরত্ব তৈরি হতে হতে এমন হবে যে একসময় আমি আর কাউকে কাছে পাবো না, তখন আমার পতন হবে। এই জন্য বলা হয় অহংকার পতনের মূল। তাহলে অহংকার থেকে বেরিয়ে আসার উপায় কি? সেটা হচ্ছে মানুষকে সম্মান করা, মানুষকে শ্রদ্ধা করা, মানুষকে দাম দেওয়া, মানুষকে গুরুত্ব দেওয়া। মনে করতে হবে পৃথিবীতে আমরা সবাই অল্প সময়ের জন্য এসেছি, কেউই চিরস্থায়ী না। আমার টাকা পয়সা অর্থ সম্পদ সবই থেকে যাবে, আমার সাথে যাবে কে? আমার উত্তম আচরণ, উত্তম ব্যবহার। আমি মানুষের সাথে কেন খারাপ ব্যবহার করছি, মানুষকে কেন অপমান করছি, কেন মানুষকে ছোট করছি? তার মানে বোঝা যাচ্ছে যে আমার বুদ্ধির সমস্যা আছে, আমার বুদ্ধির প্রবলেম আছে, তার মানে তো সুতরাং মানুষের সাথে খারাপ ব্যবহার করা, মানুষকে ছোট করা, মানুষকে নিচু করা, এটা সম্পূর্ণ একটা বোকামি এবং এটা একটা করবো। এই জন্য আমাদের নবী হযরত হাসান বলেছেন যে মানুষ তোমরা বেশি বেশি করে সালাম দাও। কেন? কারণ বেশি বেশি করে সালাম দিলে অহংকার থাকে না। কেন বলতো? কারণ আমরা ছোট বড় সবাইকে যখন সালাম দেব, আসসালামু আলাইকুম মানে কি? তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আচ্ছা, আমি যদি সবার শান্তি চাই, সবার সুখ চাই, তাহলে আমার মধ্যে তো অহংকার থাকার কথা না। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় যে পার্টিসিপেন্ট রিলেট করতে পারছেন স্যার। আরেকটা প্রশ্ন ছোট্ট করে করতে চাই, সেটা হচ্ছে আমাদের একজন পার্টিসিপেন্ট প্রশ্ন রেখেছেন যে আমরা যখন ইন্টারমিডিয়েট জীবনটা শেষ করি, আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে একটা চিন্তার মধ্যে পড়ে যাই এবং একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাই। এক্ষেত্রে স্যার আসলে করণীয় কি? আবার বলো। একজন স্যার প্রশ্ন করেছেন, যখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্টের এই জায়গাটাতে যাই, তখন আমাদের ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেক চিন্তা থাকে, একটা জটিলতার মধ্য দিয়ে যাই। সো এই চিন্তা, এই জটিলতার ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করছি তখন আমরা তো অনার্স বা ডিগ্রিতে পড়ছি, তাই না? এখন আমি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছি ওই সাবজেক্টে কখনো কখনো পেতেও পারি, নাও পেতে পারি, তাই না? আমি হয়তো বুয়েটে ভর্তি হতে চাচ্ছি, পেলাম না। আমি হয়তো মেডিকেল সায়েন্সে পড়তে যাচ্ছি, সেটা পেলাম না। আমি হয়তো মাইক্রোবায়োলজিতে পড়তে পারছি বা ফার্মাসিতে পড়তে চেয়েছি, সেটা হয়তো পেলাম না। তো আমার প্রশ্ন হচ্ছে, সবকিছু যে আমার বলেছে না, সবকিছু যে আমার মনের মতন হবে এমন কোনো কথা নেই। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে আমার প্রস্তুতি নিতে হবে, চেষ্টা করতে হবে। যদি হয় ভেরি গুড, যদি না হয় তাহলে আমাকে ওই সাবজেক্টের উপর পড়াশোনা করতে হবে, আমাকে ডিগ্রি অর্জন করতে হবে, আমাকে মাস্টার ডিগ্রি অর্জন করে নিয়ে ওই আমি যেটা পড়তে চেয়েছি, যে কাজটা করতে চেয়েছি সেটার উপর ট্রেনিং নিয়ে আমি ওই লাইনটা চলে যেতে পারবো। একটা কথা মনে রাখতে হবে, এখন বর্তমানের যুগ কি, যেমন আমি বলেছি একটু আগে শুরুতেই, বোটানিতে পড়ে, ভূগোলে পড়ে
মানুষ এখন ব্যাংকে চাকরি করছে। আচ্ছা, কিছুদিন আগে বাংলাদেশের সেরা একজন অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মারা গেলেন, বড় তো নামটা কি? খালেদ স্যার, রাইট? জি স্যার, রাইট। তার উনার অনার্স মাস্টার্স কিসের উপর জানো? উনি কিন্তু বাংলাদেশের সেরা অর্থনীতিবিদ। উনার অনার্স মাস্টার্স কিসে জানো? ভূগোলে। ভূগোল জিওগ্রাফি। তাহলে উনি জিওগ্রাফিতে অনার্স মাস্টার্স করে অর্থনীতিবিদ কি করে হলেন? কারণ উনি অনার্স মাস্টার্স করেছে ভূগোলে, কিন্তু পরবর্তীকালে এমবিএ করেছেন, ওই লাইনে প্রশিক্ষণ নিয়েছেন, পড়াশোনা করে উনি অর্থনীতিবিদ হয়েছেন। একজন বোটানিস্ট হয়ে ব্যাংকে একজন ব্যাংকার কি করে হয়? উদ্ভিদ বিজ্ঞানী আর ব্যাংকার কি করে হয়? উনি অনার্স মাস্টার্স করেছেন উদ্ভিদ বিজ্ঞানে, হতে পারে সেটা, কিন্তু পরবর্তীকালে ট্রেনিং নিয়ে তিনি ওই ব্যাংকিং এ বড় দক্ষ হয়েছেন, সেটা কোনো ব্যাপার না। সুতরাং আমাদের জীবনের পড়াশোনাটা আমরা যেটা করব ওই লাইনে চাকরি পাবো এমন কোনো কথা নাই, কিন্তু আমরা যে চাকরি পাবো সেই লাইনে প্রশিক্ষণ নিয়ে ওই লাইনে চলে যেতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, সবাইকে চাকরি করতে হবে এমন কোনো কথা নয়। আমি অনার্স মাস্টার্সের পাশাপাশি আমরা ব্যবসার কথা ভাবতে পারি, বা পড়াশোনা শেষ করে আমরা যে কোনো ব্যবসা শুরু করতে পারি, যে কোনো উদ্যোক্তা হতে পারি। সুতরাং উদ্যোক্তা হওয়াটা সবচেয়ে ভালো কাজ। আমরা ব্যবসা শুরু করতে পারি, যে কোনো ব্যবসা। সৎ ব্যবসা খারাপ না, সৎ ব্যবসা যেটা ছোট হোক বড় হোক, আমরা সেই ছোট ব্যবসা একসময় সেরা ব্যবসা হয়ে যেতে পারি। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, লক্ষ্য থাকবে, স্বপ্ন থাকবে, উদ্দেশ্য থাকবে, হতাশ হওয়া যাবে না। পরিষ্কার? ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। 10:29 বাজে, আমি ঠিক 1 মিনিটে শেষ করবো আপনার কাছ থেকে। লাস্ট একটা প্রশ্ন নিতে চাই। আমি দুঃখিত সবার কাছে যে সবার সব প্রশ্নগুলো নেওয়া গেল না সময় স্বল্পতার জন্য। শেষ প্রশ্নটা স্যার নিতে চাই। একজন পার্টিসিপেন্ট অনেকক্ষণ আগে একটা প্রশ্ন করেছেন যে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, এটা কেন এবং এক্ষেত্রে করণীয় কি? এটার উপর তো আমি শুরুতেই বলেছি যে প্রচুর হাজার কোটি টাকার মালিক হয়েও সে আত্মহত্যা করছে, আবার সেলিব্রিটিও আত্মহত্যা করছে। কেন? সে সুখ খুঁজে পাচ্ছে না, সে কোনো মধ্যে শান্তি পাচ্ছে না। তো এটা তো অনেক বড় আলোচনা, আমি তো 1 মিনিটে বা 2 মিনিটের মধ্যে শেষ করতে পারবো না। সেটা হচ্ছে সবকিছুকে সহজভাবে দেখা, সবকিছুকে সহজভাবে নেওয়া, কখনো হতাশ হওয়া যাবে না। আমি যাকে ভালোবেসেছি সে আমাকে ছেড়ে চলে গেল, আমি ভাববো কেন যে জীবনটা আমার শেষ হয়ে গেছে? যে যাবার সে গেছে, আমি হয়তো তার চেয়ে ভালো কিছু পাবো। আমার চাকরি চলে গেছে, আমি হয়তো তার চেয়ে ভালো চাকরি পাবো। সুতরাং আমি পরীক্ষায় খারাপ করেছি, আমি এরপর হয়তো পরীক্ষায় ভালো করব। তো সুতরাং সময় কখনো থেমে থাকে না, খারাপ সময়ের পর ভালো সময় আসে। সুতরাং নজরুল ইসলাম ওই রেস্টুরেন্টে সেলাই কি রুটি বানিয়েছিলেন, হতে পারে সেটা। স্টিভ জব, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তিনি বন্ধুর বাসায় থেকে ওই সফট ড্রিঙ্কস এর বোতল বিক্রি করেছিলেন। এমনকি তিনি সপ্তাহে একদিন সেই ধর্মশালায় গিয়ে ভালো খাওয়ার জন্য সপ্তাহে একদিন সানডেতে ভালো খেতে যেতেন। তো তিনি পৃথিবীর অন্যতম সেরা ধনী হয়েছিলেন না, পরিশ্রমে, হতাশ হননি। সুতরাং আত্মহত্যা করাটা তো একেবারে বোকামি। আমরা আত্মহত্যা করি কেন? যখন মনে হয় পৃথিবীতে বোধহয় আমার আর কেউ নাই, কিছু হবে না, আমাকে দেওয়ার হবে না, কেউ আমার কাছে নাই, এই ভাবনা থেকে আসে নেগেটিভ একটা থট প্যাটার্ন। আমাকে ভাবতে হবে পৃথিবীটা ছোট। পৃথিবীটা ছোট মানে কি? মানে আমরা অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, এখানে হতাশ হওয়ার কিছু নাই। ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, সবকিছু আমার মনের মতন হবে না, আমার মনের মতন চলবে না, সবাই সবসময় আমার কাছে থাকবে না, সবাই আমি যা চাই তা আমি পাবো না। সুতরাং আমাকে সবকিছুকে সহজভাবে দেখতে হবে, সহজভাবে নিতে হবে। আমি যা চাইবো সবসময় তা পাবো এমন কোনো কথা নাই। তো সুতরাং আমাকে আমার জীবনে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, সুতরাং আমাকে সবকিছুকে সহজভাবে নিতে হবে, সহজভাবে একসেপ্ট করতে হবে। যখন আমার কোনো কারণে মন খারাপ হবে, আমি মেনে নিতে পারছি না, তখন আমার উচিত হবে আমার পজিটিভ বন্ধু, যারা খুব ভালো বন্ধু, যারা সুন্দর কথা বলে, পজিটিভ কথা বলে, তাদের সাথে কথাবার্তা বলা। যদি বাবা মার সাথে যদি আমার প্রিয় সম্পর্ক থাকে, তাহলে বাবা মার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করা যেতে পারে, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সাথে কথা বলা যেতে পারে, বন্ধুদের সাথে কথা বলা যেতে পারে। কথা যদি আমার মনের দুঃখের কথা বা আমার
না পাওয়ার কথা যদি আমরা একজনের কাছে খুলে বলতে পারি, তাহলে মনের কষ্টটা চলে যায়। যখন আমরা মনের কষ্টটা কাউকে শেয়ার করতে পারি না, তখন ওটা আমার মনের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন মনে হয় আমার জীবনে বোধহয় আর কিছুই নাই। আমার জীবনে সবকিছু আছে, আমার জীবনে সবকিছুই হবে। সুতরাং বি পেশেন্ট, ধৈর্য ধরতে হবে, ভালো সময়ের অপেক্ষা করতে হবে। তো সুতরাং মন খারাপ করার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। যখনই আমি কোনো কিছু পাবো না বা মন খারাপ হবে, তখন যদি এমন হয়, আমি আমার মনের এই কথা, দুঃখের কথাগুলো, না পাওয়ার কথাগুলো শেয়ার করতে হবে, আরেকজনের কাছে বলতে হবে। দরকার হলে যদি মনের মতো কাউকে বলার মতো না থাকে, তাহলে দরকার হলে কাউন্সিলরের কাছে বলতে হবে, মনোরোগ বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলতে হবে। কিন্তু আত্মহত্যা করা সমাধান না। আত্মহত্যা Thank you, করা sir. একেবারে বোকামি, এটা মহাপাপ, এটা একেবারে নির্বুদ্ধিতা। আমি কি বোঝাতে একদম। পেরেছি? একদম জি, স্যার, স্যার। আমার কাছে মনে হয় পারফেক্টলি আমরা বুঝতে পেরেছি। Thank you আমরা very আমাদের much. একদম শেষ দিকটাতে আছি, এবং আমরা চট করে যারা আছি একটু ক্যামেরাটা অন করে ফেলবো। আমরা একটা স্ক্রিনশট নেব, যেহেতু আমরা অনলাইনে নাই, অফলাইনে। হ্যাঁ, সো সরি, আমরা অফলাইনে নাই, অনলাইনে আছি। তো সেই জায়গা থেকে আমরা একটু সবাই চট করে ক্যামেরাটা অন করে ফেলবো। আমরা ইয়ে করব, একটা ছবি নেব সবার। আমরা দেখছি চট করে অনেকেই যাও, একটু যদি ওপেন করা যায় জাস্ট 10 সেকেন্ডস আর 20 সেকেন্ডস এর জন্য আমরা আপনাদের একটা ছোট ইয়ে নিতে চাই। আমরা সুন্দরভাবে দেখছি আমাদের মনিক ভাই চলে এসেছেন ক্যামেরায়, আমাদের ক্যামেরা কেক আপু চলে এসেছেন, ওয়াও গ্রেট, এবং আমাদের সাথে তাসফিয়া আপু চলে এসেছেন, সাকিব ভাই এসেছেন, নবিউল দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন, মিম ভোলা থেকে যুক্ত হয়েছেন একদম ক্যামেরা সমেত। তো বাকি যারা আছেন তারা যুক্ত হয়ে যাবেন আশা করছি। একটু যদি চট করে যুক্ত হওয়া যায়, ফারহানা, শাকিলা, জয়া, আয়েশা যারা আছে, চট করে যদি যুক্ত হওয়া যায়, মানে কারো স্ক্রিনশট নিতে যেন আমার ভালো লাগে, আর এটা ভালো দেখায় না। তো চট করে যদি একটু অন করে ফেলা যায়। কেকা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আসলে চুপচাপ শুনতেছিলাম আপনার কথার মধ্যে, যাতে মানে প্রবলেম না হয়, এজন্য আপনি ঠিকভাবে কথা বলতে পারেন, কনসেন্ট্রেট না হয়, এজন্য কথা থ্যাংক ইউ ভেরি মাচ। তো My খুব pleasure, ভালো sir. থেকো, সুন্দর থেকো। আমরা আগামী মাসে আবার কথা বলবো, ঈদের পরে আশা করি। থ্যাংক ইউ স্যার, অবশ্যই অবশ্যই। তো জুবাই, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। স্যার এক মিনিট স্যার, আমরা ছবিটা নিয়ে নিই স্যার। জাস্ট 50 সেকেন্ড স্যার, 50 সেকেন্ড স্যার, 50 সেকেন্ড দিলে হবে। সবাই এসে গেছে? মিম বলে এসে গেছে। মাহফুজ শুধু আসতে পারে নাই, আর সবাই এসে গেছে। জি স্যার, সবাই চলে আসবে আশা করছি। নেই তো, এসে গেছে। ওকে, কি বলবো, আজকে আমাদের এত পার্টিসিপেন্ট, একটা স্ক্রিনে স্যার সবাইকে পাওয়া যাচ্ছে না, আরো দুটো স্ক্রিন আছে। স্যার এটারটা নিয়ে নেই, বাকি দুটোটাও নেব। স্যার আমরা একটু সবাই চট করে অন করে ফেলি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। স্যার এখনো হয়নি, আমাদের পরের দুটি স্ক্রিনে আমি যাচ্ছি, একটু আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। ফারহানা ক্যামেরা অন করেছেন, যদি একটু মানে ক্যামেরাটা যদি আপনার দিকে নেওয়া যায়, মানে আমরা ফ্যান দেখতে পাচ্ছি আপনাকে না। ওকে, থ্যাংক ইউ ফারহানা। যদি একটু স্টেবল অবস্থায় দাঁড়ানো যায় যে কোনো একটা জায়গায়। আমাকে দেখা যায়? জি, আপনাকে দেখা গিয়েছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। কাকে দেখা যাচ্ছে না? স্যার আমি নিচ্ছি, সমস্যা নেই। ফারহানাকে কি কালো কালো লাগছে? হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। মিমকে সুইট লাগছে, তাসফিয়াকেও সুইট লাগছে। থ্যাংক ইউ স্যার। আর গালিবকেও খুব সুন্দর লাগছে, একরামকেও, আলামিনকেও লাগছে, সবাইকে ভালো লাগছে। ওকে, যারা যারা ক্যামেরায় ছিলেন তাদের সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ। চেষ্টা করি ভালো লাগছে। সবাইকে নিয়ে আসার। হইছে ভাইয়া? হ্যাঁ হয়েছে, আমরা ইয়ে করতে পারি, ক্যামেরা অফ করতে পারি। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যদি 10 সেকেন্ডে একটু অনুভূতি জানতে চাই, ঠিক 10 সেকেন্ডস, একদম 10 সেকেন্ডে। আমার 10 সেকেন্ডে একদম নিন। আরেকটা মিটিং ছিল, ওরা আমাকে মনে মনে গালি দিচ্ছে,
10টাই ছিল সেই স্যার মিটিংটা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই সেশনের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। যেটা হচ্ছে স্যার, এই বয়সে না আমাদের অনেক এক্সপেকটেশন থাকে যে ওনার কাছ থেকে ওটা চাই, ওনার কাছ থেকে ওইটা চাই, আমার সাথে এভাবে কথা কেন বললো। এটা আজকে আপনার সেশন থেকে খুব ভালোভাবে শিখতে পেরেছি স্যার, এটার জন্য অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, Thank you. খুব ভালো আরেকজন বলেছেন। আরেকজন ছেলের বন্ধুর কাছ থেকে শুনতে চাই, ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, 10 সেকেন্ডে একদম। নাই? আচ্ছা, ছেলে বন্ধু কেউ না চাইলে মেয়ে বন্ধু আমাদের নারী নেতৃত্ব এগিয়ে যাক, যে কেউ রেসপন্স করতে পারেন। স্যার অ্যাঙ্গার আমাদের- ম্যানেজমেন্ট নিয়ে যেভাবে এত সুন্দর করে বুঝিয়েছেন, আমার মনে হয় আমাদের আশেপাশে এত বড় আমাদের নিজেদের মানুষেরাও আমাদেরকে এত সুন্দর করে জিনিসটাকে বুঝায় না। ছোটবেলায় অনেক সময় অনেক কিছু রাগের মাথায় কত কিছু করে ফেলছি, এখন এসে মনে হচ্ছে যে না, আসলে নিয়ন্ত্রণের কোনো বিষয় নাই, না করলেই তো হয়। একদম, বাহ বাহ, বিউটিফুল। নিয়ন্ত্রণের কোনো বিষয় না, না করলেই তো হয়। এই কেকা দেখছো কি সুন্দর বুঝছে? জি স্যার, শুনছি তো। হ্যাঁ, দেখছো কি সুন্দর বললো যে নিয়ন্ত্রণ ব্যাপার কি, আমি তো কিছু মনেই করবো না। স্যার আপনি so সুন্দর কি সবাই- বুঝিয়েছেন, আমরা এত সুন্দর করে বলতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের শর্ট টাইম রিকোয়েস্টে আপনি চলে আসছেন, এই জন্য আপনাকে স্যার ধন্যবাদ। আশা করছি সামনের দিনগুলোতে আমরা আবারও একত্রিত হব অন্য কোনো আয়োজনে। এবং পার্টিসিপেন্ট যারা ছিলেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে এতটা সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের অফিসিয়াল টাইম ছিল 10টা, আমরা সেই সময়টাকে পেরিয়ে গিয়েছি আরো আগে, তারপরেও আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমরা লিভ করতে পারি, আমাদের আবার কোনো আসসালামু আয়োজনে আলাইকুম। দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম স্যার। আল্লাহ হাফেজ স্যার। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ স্যার। আল্লাহ হাফিজ স্যার। জুবাইর, তোমার চাপ কমছে, স্ট্রেস কমছে? কি বলবো তোমাকে, তুমি এই বিষয়ে কথা আজকে আর বললে না, ওই যে নারায়ণগঞ্জের ওরা আমাকে মারবে একটু পরে। ভাগ্য ভালো যে বাসা পাশে না। ভাইয়া আমরা বাঁচায়া দেবো, মারতে দেবো না, আমরা বাঁচায়া দেবো। আচ্ছা, আমরা সবাই মিলে একটা কিন্তু দুপুরে last কমপ্লিমেন্ট পর্যন্ত দিতে পারি না? ভালোই। হ্যাঁ হ্যাঁ, আমাকে কমপ্লিমেন্ট মাহফুজ আলম অভি আমাকে কমপ্লিমেন্ট পরে দিলে হবে। জয়া, আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন কিনা? নারায়ণগঞ্জ টিভির কেউ আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, ওরা তো আমাকে মারবে পরবর্তীতে যদি আজকে ওদের তাহলে সেশন শেষ, আমরা চলে আচ্ছা, যাই সবাই, ভাইয়াকে হ্যাঁ, ছেড়ে শেষ। দেই। আচ্ছা আচ্ছা, আমাদের নেক্সট শনিবার, প্রতি শনিবার আমাদের স্যাটারডে স্কিল ডে এটা থাকবে। তোমরা কি ধরনের সেশন চাচ্ছ নেক্সট শনিবার বা যে কোনো শনিবারে তোমরা শেয়ার করতে পারো আমাদের কাছে, যেটা হচ্ছে আমাদের জুবাইরের বা অন্য যারা আছে এই বিষয়ে তাদের কাজে লাগবে। ভাইয়া আমরা চাচ্ছি টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি করা যায়। ওকে, অন্য যে কোনো, আমি একটু বলি জায়গাটা আরেকটু ক্লিয়ার করি, পরিষ্কার করি। আমরা চেষ্টা করছি করোনাকালীন সময়